Dear brothers and sisters, welcome to Science Dada ক্লাস 12-এর 4th সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপারের আজকে আমরা ফিজিক্সের 5 নম্বর সেট অর্থাৎ সেট নাম্বার 5 সলভ করব। দেখো পেজ নাম্বার SC44 রয়েছে। এখানকার সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি সম্পূর্ণ কিন্তু আজকে অ্যানালাইসিস করব। এর আগে আমি সেট নাম্বার 1, 2, 3, 4 দিয়েছি, অবশ্যই দেখে নিও। তো আজকে আমরা ক্লাস 12-এর সেমিস্টার 4 এবিডিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক 2026-এর দেখো সেট নাম্বার 5 পেজ নাম্বার SC45 সলভ করছি। প্রথম প্রশ্ন সেকশন এতে রয়েছে, গোলীয় দর্পণের সমীকরণ ব্যবহার করে দেখাও যে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব অসৎ ও বিবর্ধিত হবে। দেখো প্রথমতই অবতল দর্পণের ফোকাস দূরত্ব যেটা হয় সেটা আমরা কি জানি যে সেটা হচ্ছে কি হয়, ঋণাত্মক হয়, অর্থাৎ এফ কিন্তু <0 আমরা বলতে পারি, এফের মান ঋণাত্মক হয়। তো সেগুলোই আমরা আজকে লিখব। দেখো যে অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য সেটা কি হবে, সেটা হচ্ছে এ সমান সমান বলতে পারি এফ, যা ঋণাত্মক হবে। ওকে, এইবার যদি আমরা চিন্তা করি যে গোলীয় দর্পণের সমীকরণ থেকে কি জানা যায়, তো লিখবো দেখো গোলীয় দর্পণের সমীকরণ। সেই সমীকরণটা কি আমরা জানি যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, বাস এটাকেই কাজে লাগাতে হবে। তো লেখো 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। তো এখান থেকে আমাদের শুধুমাত্র 1/v এর মানটা বের করতে হবে। দেখো 1/v ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, এটা লিখতে পারি, কোনো ডাউট নেই এখানে। আচ্ছা, এইবার কোশ্চেনে দেখো খুব সুন্দর একটা পয়েন্ট বলেছে যে অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে বস্তু রাখলে সৃষ্ট বিম্ব অসৎ ও কি বলেছে যে বিবর্ধিত হবে। তো দেখো বিম্ব অসৎ হওয়ার প্রমাণ আমরা কখন বলতে পারি, যে বিম্ব কখন অসৎ হবে। দেখো বিম্ব অসৎ হলে আমাদের যে কন্ডিশনগুলো হোল্ড করতে হবে সেটা হচ্ছে প্রথমত ইউ যা আছে মডিউলাস ফর্মে নেব, অর্থাৎ ইউ এর মানটা পজিটিভই রাখতে হবে, এখানে না মাইনাস প্লাস যাই আসুক না কেন, সেটা কি হবে < অফ ফোকাস দৈর্ঘ্য। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা ডাইরেক্টলি বলতে পারি 1/u মডুলাস ফর্ম যেটা আছে সেটা 1/f যেটা আছে মডুলাস ফর্মে হয়ে যাবে, বলো তো। এখন সমীকরণ অনুযায়ী যদি আমরা চিন্তা করি 1/v এর মান ধনাত্মক যদি হয়, তাই তো ধনাত্মক হবে কারণ 1/u এর পরম মান যেটা আছে 1/f এর চেয়ে কিন্তু বড়। এই যুক্তিটাও কিন্তু আমাদের লিখে দিতে হবে। তো লিখতে হবে যে সমীকরণ অনুযায়ী কি হবে, লক্ষ্য করো যে 1/v এর মান ধনাত্মক যদি ধনাত্মক হবে কারণ কি বলতো 1/u যেটা আছে 1/u এর পরম মান, তাই তো পরম মান যেটা আছে সেটা হচ্ছে কি 1/, যে এফটা রয়েছে 1/f এর চেয়ে বড়। কারণ তো একদম ক্লিয়ার হয়ে গেল, দেখো 1/u যেটা আছে <1/f, তো আমরা বলতে পারি এই কন্ডিশনটা হোল্ড করতে পারে। ওকে, আচ্ছা 1/u 1/f, আচ্ছা এটা আমাদের হয়ে গেল। তো 1/u আর 1/v, দেখো এখানে একটা অংশ এটা যদি < হয় তাহলে এটা হবে <, বাস এটা কিন্তু আমরা বলতে পারি কারণ উল্টেই দিচ্ছে যেহেতু। আচ্ছা, তো দেখো বিম্বের যে দূরত্বটা v ধনাত্মক হওয়া মানে কি বলতো, বিম্বটি সাধারণত দর্পণের পিছনে গঠিত হয়েছে, অর্থাৎ এটি একটি অসৎ বিম্ব আমরা বলতে পারি। তো এবার আমরা বলতে পারি দেখো এক্ষেত্রে বিম্বটি কি হবে, বিম্বটি অসৎ বিম্ব হবে। কারণ কি বলতো, এটা পেছনে গঠিত হয়েছে, পেছনে গঠিত হবে, এটাই হচ্ছে মেন রিজন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পেছনে গঠিত হচ্ছে বিম্বটি, যেহেতু পিছনে গঠিত হচ্ছে তার জন্য কিন্তু এটা অসৎ বিম্ব গঠন করবে।
তাহলে এই কোশ্চেনের প্রথম কন্ডিশন যেটা আছে অসাধ্যাঙ্ক সেটা হোল্ড হয়ে গেল। এবার পরের পার্টে বলেছে কি দেখো বিবর্তিত হবে কি, দেখো আমরা জানি যে রৈখিক বিবর্তন মানে কি হয়, দেখবো যে রৈখিক বিবর্ধন মানে কি, যেটা আমরা এম দ্বারা ডিফাইন করি আমরা। তো এই এম ইকুয়ালস টু বলতে পারি যে মাইনাস ভি বাই ইউ, কোনো ডাউট নেই মাইনাস ভি বাই ইউ হয়। তো দেখো যেহেতু ভি ধনাত্মক এবং ইউ হচ্ছে কি ঋণাত্মক, তাই আমরা বলতে পারি এম ধনাত্মক হবে, ঠিক আছে, যখন বিম্ব সোজা হবে। তো লিখতে হবে এই বিষয়টা। তো এখান থেকে আমরা বলতে পারি দেখো 1 বাই ইউ যেটা ফর্ম আছে, কি বলি 1 বাই ভি যেটা ফর্ম আছে যেটা আমরা এখান থেকে পেলাম 1/f মাইনাস পেলাম 1/u, এই ফর্মটা আমরা পেলাম। আচ্ছা এখান থেকে আমরা আর একটা বিষয় বলতে পারি, দেখো ভি যেটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন অফ ইউ, এটা যদি হোল্ড করে তাহলে পরে আমরা বলতে পারি দেখো এই ক্ষেত্রে কি লিখতে পারি যে এম ইকুয়ালস টু ভি বাই ইউ। এবার টোটালটাকে আমাদের কী করতে হবে, পজিটিভ ফর্ম আনতে হবে। তাহলে অবশ্যই এটাকে মডুলাস ফর্ম করতে হবে, মডুলাস ফর্ম করলে কিন্তু এটাও মডুলাস ফর্মের মধ্যে চলে আসবে। এই যে টোটাল পার্টটা এলো, এই টোটাল পার্টটা কিন্তু গ্রেটার দেন 1 হবে, কারণ এই যে কন্ডিশনটা আছে, এই দেখো এই যে কন্ডিশনটা আছে এটার থেকে ইমপ্লাই করে আমরা কি পাচ্ছি যে ভি বাই ইউ যেটা মডুলাস ফর্ম এটা কিন্তু গ্রেটার দেন 1। সো এটাও কিন্তু গ্রেটার দেন 1 হয়ে গেল। যখন গ্রেটার দেন 1 হয়ে গেল অর্থাৎ একের চেয়ে কিন্তু বেশি, তাই বিম্বটি কিন্তু বিবর্তন হবে। তো লিখতে হবে যেহেতু একের চেয়ে বেশি, তাই আমরা বলতে পারি কীরকম, যে তাই বলতে পারি যে বিবর্তনটি কী হবে, অর্থাৎ বিম্বটি কী হবে, বিবর্তিত হবে। তাই বিম্বটি বিবর্তিত হবে, বাস এটাই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। টোটাল আমরা প্রুফ করে দিলাম, ওকে কমপ্লিট হয়ে গেল। নেক্সটে একের অথবাতে আছে বহুদূর হতে একটি বস্তু উত্তল দর্পণের অক্ষ বরাবর উত্তল দর্পণের দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা অনেক দূরের থেকে একটা হচ্ছে অগ্রসর, দেখাও যে প্রতিবিম্বের বেগ বস্তুর বেগ অপেক্ষা কম হবে, তার মানে প্রতিবিম্বের বেগ কী হবে, বস্তুর বেগ অপেক্ষা কম হবে। তো এটা হচ্ছে একের অথবা প্রশ্ন, অর্থাৎ অর প্রশ্ন। তো এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেই আগেকার সেই গল্পটা অর্থাৎ দর্পণের সমীকরণ যেটা হয়, তো লিখবো দেখো দর্পণের সমীকরণ হইতে পাই বা সমীকরণ থেকে পাই কি পাচ্ছি, লক্ষ্য করো যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এটাতে কোনো ডাউট নেই, এটা হবেই। তো দেখো এটা যদি টি এর সাপেক্ষে এই টোটালটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, অর্থাৎ টি এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি লিখবো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি। তো আমরা কি পাচ্ছি, প্রথমতই এফটা তো টি নিরপেক্ষ, তাহলে দ্যাটস অবশ্যই কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা অবকলন করি তাহলে আমাদের কী হচ্ছে, দেখো প্রথমত এই 1/vটা হয়ে যাবে কি ডিফারেন্সিয়েটেড নিউমেশনে ভি স্কোয়ার হয়ে যাবে, তাই তো হলো। আর এদিকে ডিভিটা কী হয়ে যাবে, ডিভিডিটি হয়ে যাবে, কারণ টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। আর একটা বিষয় 1/uটা কী হবে, এটাও কিন্তু 1/u স্কোয়ার হয়ে গেল, ওকে। তো এটা হলো ডিইউ ডিটি। আর এই যে এফটা তো এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, দ্যাটস অবভিয়াসলি 0, ডিফারেন্সিয়েট করলে পারে। এবার দেখো যেহেতু স্থির দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব এফটা কী হয়, কনস্ট্যান্ট আমরা ধরছি এই ক্ষেত্রে, তার জন্য কিন্তু ডিএফডিটিটা অর্থাৎ কনস্ট্যান্টের জন্য কিন্তু 0 হয়ে গেল। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি কী পাচ্ছি যে ডিভিডিটি ইকুয়ালস টু, যদি আমরা টোটালটাকে ক্যালকুলেশন করি তাহলে এদিকে মাইনাস চলে আসবে একটা, রাইট। আর কি হবে দেখো ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার হয়ে যাবে, ইউ স্কোয়ার হয়ে গেল। আর এইদিকে যে পার্টটা আসবে সেটা হচ্ছে কী আসবে, দেখো ডিইউ ডিটি ফর্ম করছে, তাই না। তাহলে এটা আমরা লিখবো ডিইউ ডিটি। আচ্ছা ব্র্যাকেট দিলে ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার না, এটা আমাদের কিন্তু আলটিমেটলি ডিফারেন্সিয়েটের রেজাল্টটা এটা। আচ্ছা এইবার এখান থেকে এইবার লক্ষ্য করো এই যে ডিভিডিটি যেটা গেল, এই ডিভিডিটিটা হচ্ছে স্মল চেঞ্জ, তাই না, অর্থাৎ বেগের সময়ের সাপেক্ষে খুবই সামান্য একটা পরিবর্তন বলতে পারি, অর্থাৎ স্মল ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি। এক কথা বলতে গেলে আমি বলতে চাচ্ছি যে ডিভিডিটি, লেট আস কনসিডার দ্যাট ডিভিডিটি ইজ দ্য ভিআই, অর্থাৎ বেগের যে পরিবর্তন সেটি বেগের পরিবর্তনটা, ওকে। আর ডিইউডিটি যেটা আছে এটাকে আমরা নেক্সট কন্ডিশনে ধরে নিলাম যে ডিইউডিটিটা হচ্ছে কি V0, বেগের পরিবর্তন হয়ে গেল আমাদের এটা। এবার গল্পটা হচ্ছে এটা কেন করলাম,
তার কারণটা হচ্ছে দেখো আমরা ভিআই যে পার্টটা পাবো সেটা আমাদের নিউমেরিক্যালি এখানে একটু দেখাইতে হবে। সেটা হচ্ছে কি দেখো ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার হয়, এটাতে কোনো ডাউট নেই, লিখতেই পারি আমরা এটা। এবার তার পাশাপাশি কী হয় বলো তো, ভি জিরো যে পার্টটা আছে সেই ভি জিরো পার্টটা আমি এখানে লিখে দিলাম, বাস হয়ে গেল। এবার লক্ষ্য করে দেখো এই যে পার্টটা থাকলো আমাদের ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার, এই টোটালটা স্কোয়ার ফর্মে রয়েছে। অর্থাৎ এই যে স্কোয়ার ফর্ম রয়েছে এটা কিন্তু আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি কীরকম, এটা কিন্তু এটাকে আমরা এম দ্বারা ডিফাইন করি, তাই না? অর্থাৎ বিবর্ধন যেটাকে আমরা বলি, অর্থাৎ এম স্কোয়ার ভি জিরো পাই যাচ্ছে আমরা এখানে, এম স্কোয়ার ভি জিরো পেয়ে গেলাম, বাস এটাই কিন্তু আমরা এখানে লিখতে পারি। ওকে, ঠিক আছে। সে মাইনাস স্কোয়ারটা যে মাইনাসের ফ্যাক্টরটা আছে এটা এম স্কোয়ারতে আমরা এম স্কোয়ারতে ডিফাইন করে দিতে পারি, অসুবিধা নেই। তো জাস্ট ভি বাই ইউ নিলাম পার্টটা, আমরা মাইনাস মাইনাস ধরলাম না, জাস্ট আমরা এই পার্টটা ধরে নিলাম একটা পার্ট, আর এই ক্ষেত্রে একটা পার্ট ধরে নিলাম। আচ্ছা, এই বিষয়টা হলো। তো এই ক্ষেত্রে দেখো আমাদের এই মাইনাসের কিন্তু একটা বড় ফ্যাক্টর কাজ করছে, তাই না? এবার এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য আমরা একটা মডুলাস ফর্ম নিয়ে আসলাম। এইবার দেখো আর কোনো কিছু থাকলো না আমাদের, তাই না? তো এটাও আমরা মডুলাস ফর্মে নিয়ে আসতে পারি, এটা তো স্কোয়ার ফর্ম আসছে, তো মাইনাসের কোনো গল্প কিন্তু আর থাকলো না, একদম ক্লিয়ার কনফিউশন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এটা গেল এম স্কোয়ার ভি জিরো থেকে গেল। এইবার লক্ষ্য করে দেখো যে উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, বিম্ব সর্বদা মেরু এবং ফোকাসের মধ্যে গঠিত হয়। তো লিখতে পারো যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি বলবো, যে বিম্ব কি করবে, যে মেরু এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝে অবস্থিত হবে, রাইট? এতে কোনো কনফিউশন নেই, এটা হয় আমাদের। তাই যে বিম্বটা রয়েছে দেখো, তাই বিম্বের দূরত্ব ভি সবসময় বস্তুর দূরত্ব ইউ এর চেয়ে কিন্তু কম হবে। তাই আমরা বলতে পারি, তাই বিম্বের দূরত্ব অর্থাৎ ভি, তাই তো এটা কি হবে, এটা অবশ্যই আমাদের যে ইউ যেটা আছে বস্তুর দূরত্ব তার থেকে কিন্তু ছোট হবে, অর্থাৎ ভি লেস দেন অফ ইউ আমাদের হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখো একটা সুন্দর অ্যাজাম্পশন আমরা পেতে পারি যে ভি মডিউলাস যেটা ইউ এটার থেকে ছোট, মানে কি দ্যাটস ইমপ্লাই ভি বাই যেটা ইউ রয়েছে এটা কিন্তু লেস দেন অফ 1। আবার এটাকে কিন্তু আমরা এম দ্বারা ডিফাইন করতে পারি, অর্থাৎ এখানে এম লেস দেন হচ্ছে 1। এই তো গেল বিষয়টা প্রমাণের দিক দিয়ে। অর্থাৎ আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারি যে এম স্কোয়ার যেটা আছে সেটাও কিন্তু লেস দেন 1ই হবে। তো লেস দেন 1 মানে কি, যে তাই বিম্বের যে বেগটা হবে কি না, সেটা বস্তুর বেগের তুলনায় কিন্তু কমই হবে। ঠিক আছে, যেহেতু এটা হয়ে গেল তাই বলতে পারি যে প্রতিবিম্বের ক্ষেত্রে একটা বেগ হবে, অর্থাৎ প্রতিবিম্বের বেগ পাচ্ছে একটা বিম্বের বেগ পাচ্ছে যেটা ভিআই, সেই বিম্বের বেগ যেটা আছে অর্থাৎ আমরা বেগ যেটা পাচ্ছি ভিআই, এই ভিআইটা কী হবে, এটা হচ্ছে বস্তুর যে বেগ থেকে কম, কারণ আমাদের সেটাই দাঁড়াচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে এই দেখো বস্তুর যে বেগটা পাবো কি না, সেটা কি বস্তুর বেগের তুলনায় কী পাবো, কম পাবো, বস্তুর বেগের তুলনায় কম পাচ্ছি, বাস বেগ থেকে কম, বেগের তুলনায়। আচ্ছা, এটা লিখতে হবে বেগের তুলনায় বা বেগ থেকে, যে একটা লিখলে হলো বেগের তুলনায় কম, বাস আমাদের সলিউশন কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছে আমরা নেক্সট প্রশ্নতে। দেখো 2 নম্বর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে আলোক রশ্মির চ্যুতি ডেল্টা ইকুয়ালস টু আই প্লাস I2 মাইনাস এ এবং এ ইকুয়ালস টু R1 প্লাস R2 চিহ্নগুলি কী বলেছে, যে প্রচলিত অর্থ বহন করে। এই সমীকরণ ব্যবহার করে দেখাও যে R1 ইকুয়ালস টু R2 এবং I1 ইকুয়ালস টু I2 হলে রশ্মির চ্যুতি ন্যূনতম হবে, প্রিজমটি বায়ু থেকে জলে নিয়ে গেলে ন্যূনতম চ্যুতি কোন কীরূপ পরিবর্তন হবে। দেখো এই যে প্রশ্নটা আছে তোমাদের, আমি দেখো ফিজিক্সের অপটিক্স বা লাইটের উপর কিন্তু 2টো ভিডিও দিয়েছি থিওরি ক্লাসে, সেখানে কিন্তু এই প্রশ্নটা ডিটেলস আমি অ্যানালাইসিস করে দিয়েছি। এটা কিন্তু তোমাদের বইতেও পাবে, ঠিক আছে? এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ এবং তার পাশাপাশি এ ইকুয়ালস টু R1 প্লাস R2 সামেশনটা। অবশ্যই ভিডিওটা দেখো ওখানে পুরোটা সলভ করে দেওয়া আছে, আর তোমাদের বইতেও কিন্তু এর কালেকশন পেয়ে যাবে। তো আমি অন্য প্রশ্ন যাচ্ছি তাহলে, হ্যাঁ। এর অথবা প্রশ্ন দেখো আছে 2 এর অথবাতে, যে একটি সমতল লেন্সের সমতলটি রূপার প্রলেপ দ্বারা আবৃত করলে লেন্সের কার্যকর ফোকাস দৈর্ঘ্য কত হবে।
আচ্ছা, এর আগের সেটাও কিন্তু আমরা সমলোত্তল লেন্সের কিছু প্রশ্ন সলভ করেছি, তো এটাতেও রয়েছে, তো এটাও সলভ করতে হবে। দেখো তার পাশাপাশি আছে ইয়ংয়ের, এখানে কিন্তু এই সেটে কিন্তু প্রচুর কোশ্চেন না জানো রিপিট হচ্ছে। মানে তুমি যদি প্রথম 4টে সেট করে থাকো, আমার ইউটিউব চ্যানেলে দেখো দেওয়া আছে, প্লে লিস্টে বানানো আছে ফিজিক্সের, তো দেখবে যে প্রথম সেট, দ্বিতীয় সেট, তৃতীয় সেটের যে প্রশ্নগুলো সেগুলো দেখবে 4 নম্বর সেটে, মানে রিপিটেশন কিন্তু খুব ভালোই দিচ্ছে। এবার অনেকে কী করে যে ভাবে যে এই প্রশ্নগুলো যেহেতু রিপিট হচ্ছে হয়তো এইগুলোই আসবে, কিন্তু না, অ্যাকচুয়ালি ফিজিক্সে এত এত প্রশ্ন আছে কি না, কোনটা কোথা থেকে আসবে বলা মুশকিল। আমাদের মনে হতে পারে যে এই সেটটা যেহেতু প্রত্যেকটা সেটে আছে হয়তো এটাই দিবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কোনো কোনো সময় দেয়, আবার কোনো কোনো সময় দেখা যায় সেটা দেয় না, কারণ ফিজিক্স আর ম্যাথটা একটু ডিফারেন্স। তো সেইভাবে কিন্তু আমাদের প্রিপারেশন করতে লাগবে, যে হয়তো এটা হয়তো সাজেশনে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, সাজেশন আদতেও কাজ করে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে। তো এর মধ্যে না থেকে যেহেতু তুমি সারাটা বছর ধরে বই পড়ছো, টোটাল বই, থিওরি পার্ট, কনসেপচুয়াল সবই যেহেতু পড়ে ফেলছো, তাহলে তো তোমার তো আর প্রবলেম নেই। বাস পরীক্ষার আগে রিভিশন করো, আর যদি পারো খাতার মধ্যে লেখো। এবার গল্পটা হচ্ছে না দেখে লেখার চেষ্টা করো। এবার লেখার সময় অনেক সময় আমরা ভাষা দিই না, একটু ভাষা দিয়ে দিয়ে লিখতে হবে, কারণ যেটা তুমি এখন প্র্যাকটিস করবে কিনা পরীক্ষাতেও দেখবা সেটাই মনে থাকবে। যদি ভাষা না দাও তাহলে কী হবে, ভাষাটা ঠিকঠাক আসবে না পরীক্ষার সময়। তাই নিজের প্রিপারেশন নিজেকে করতে হবে, সময় এখনও অনেকটাই আছে। তো রেগুলার বেসিসে ফিজিক্সটা পড়ো আর ম্যাথটাকে প্রচুর প্র্যাকটিস করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। বুঝলে তো, অত ডিপ্রেশন টেনশন করার কিচ্ছু নেই, যতটা পারবে মন দিয়ে পড়বে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা করব, তার আগে এটা লিখে ফেলো সম্পূর্ণটা। দেখো এখানে লক্ষ্য করো, দুইয়ের অথবাতে লেন্সের যে ক্ষমতাটা P1 যেটা ধরলাম সেটা μ-1, যেখানে মিউ হচ্ছে কি প্রতিসরাঙ্ক, আর হচ্ছে আমরা বলতে পারি এক্ষেত্রে ব্যাসার্ধ, অর্থাৎ বক্রতলের ব্যাসার্ধ চিন্তা করতে পারি। এবার সমতল পৃষ্ঠের জন্য দর্পণের ক্ষমতা Pm = কি হয় 0। এবার গল্পটা হচ্ছে কার্যকরী ক্ষমতাটা কত হবে। দেখো কার্যকরী ফোকাস দূরত্ব যদি আমরা চিন্তা করি, ফোকাস দূরত্ব, তাহলে পরে আমাদের এই ফোকাস দূরত্বটা হচ্ছে কী দ্বারা প্রকাশ করবো আমরা, এফ দ্বারা, তাই তো। আবার এই এফটাই কষ্ট কী হয়, 1/p হয়। এবার দেখো এই যে 1/p, এটাকে কিন্তু আমরা 2 ইন্টু লিখতে পারি কীরকম, μ-1, বাস এই গেল বিষয়। এবার কার্যকরী ফোকাস দূরত্ব আমাদের তার মানে আলটিমেটলি ধরা হলো কি r/2 ইন্টু μ-1। এখন এটা আমরা কখন বলতে পারি, দেখো যখন লেন্সের সমতল পৃষ্ঠটি সিলভারিং, অর্থাৎ আমরা রূপার প্রলেপ দেব, তখন কী হবে, এটি কিন্তু অবতল দর্পণের মতো কিন্তু কাজ করবে। অর্থাৎ তখন বলতে যদি আমরা এটা সিলভার দিলে সেটা কিন্তু অবতল দর্পণ কাজ করবে। অর্থাৎ রূপার প্রলেপ দিলে, এটা এমনি লিখে রাখতে পারো, রূপার প্রলেপ দিলে এটা কিন্তু আলটিমেটলি অবতল হয়ে যাবে। হ্যাঁ, আর অবতলের ক্ষেত্রে এই সিস্টেমটাই কিন্তু আসবে, অবতল দর্পণ হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে পরের সলিউশন। আচ্ছা, তারপরের প্রশ্নটা, তারপর আছে দেখো 3 নম্বর প্রশ্ন, ইয়াং এর দ্বিরেখা চিত্র পরীক্ষার ঝালরের প্রস্থ 2 mm, নবম উজ্জ্বল পটি হতে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব নির্ণয় করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলেছে যে সমগ্র ব্যবস্থা জলে, যেটা μ বলছে কি 4/3 নিয়ে গেলে ঝালরের প্রস্থের কী পরিবর্তন হবে। তো ইয়াংয়ের কিন্তু একটা প্রশ্ন দেখছি আমরা থাকছি, এর আগের যে সেটগুলো সেখানে কিন্তু ইয়াংয়ের প্রশ্ন ছিলই, তাই না। তো এটাও আমাদের সলভ করতে হবে। এখানে ঝালর প্রস্থ দেখো 2 mm বলেছে, অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যে বিটার মান সেটা হচ্ছে 2 mm। তো লিখবো বিটা 2 mm, একটা পার্ট গেল। আর একটা বিষয় দেখো, এখানে মিউয়ের মানটা বলছে কত, 4/3 লিখলাম। তো এই ক্ষেত্রে প্রশ্নের অ্যান্সার কি, দুটো চাইছে, তাই তো। বলছে যে দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব নির্ণয় করি। তো দ্বিতীয় অন্ধকার পটির দূরত্ব নির্ণয় করার জন্য আমাদের প্রথমত দেখো উজ্জ্বল পটির দূরত্ব নির্ণয় করতে হবে, লিখবো উজ্জ্বল পটির দূরত্ব। তো এটা আমাদের যেটা আছে, ধরো এই যে বিটা যেটা আছে 2 mm, এই 2 mm এর সাথে কী করতে হবে আমাদের, দেখো ফর্মুলা হচ্ছে কি 9 বিটা ফর্মে আমরা যদি লিখি, তাহলে 2 × 9 = আমাদের 18 হয়ে যাচ্ছে mm। এই একটা পার্ট গেল। তো আমাদের এখানে মেনলি বের করতে হবে, দেখো নবমতম যেটা আছে, নবমতম উজ্জ্বল পটি, সেই ক্ষেত্রে আমরা বের করছি, মানে প্রথম অংশ এবং নবমতমের ক্ষেত্রে কিন্তু এটা বের করলাম। এইবার অন্ধকার পটির যে দূরত্বটা সেটা বের করতে হবে। দেখো অন্ধকার পটির দূরত্ব ফর্মুলা রয়েছে, অন্ধকার পটির দূরত্ব, এক্ষেত্রে অন্ধকার পটির দূরত্বটা কত হবে,
আমরা জানি যে এক্স এন যেটা হয় সেই এক্স এনটা কী হয়, যে একটা ফর্মুলা আছে দেখবে যে n-1/2, তাই তো লিখবো n-1/2 ইন্টু লিখবো বিটা। এবার এই এনের মানটা কী আছে দেখো, এনের মান হচ্ছে 2 এখানে, দ্বিতীয়তম ক্ষেত্রে যাবে 2-1/2, এটা গেল ইন্টু বিটা বলতে এখানে কত দাঁড়াচ্ছে, বিটা বলতে 2, তাহলে পরে আমাদের এখানে থাকছে 3/2 ইন্টু হবে 2, কাটাকাটি করলে অনলি আসছে আমাদের কত 3। এবার মাঝের যে দূরত্বটা বলেছে সেই মাঝের দূরত্বটাকে 18 থেকে আমাদের এই 3টা বিয়োগ করতে লাগবে। তো লিখবো তাদের মাঝের দূরত্ব যেটা হবে সেটা 18 মাইনাস লিখবো 3 = 15 mm হয়ে গেল। এটা একটা পার্ট হয়ে গেল অ্যান্সার। এবার দেখো পরবর্তী গেলে বলছে যে আর একটা প্রশ্ন চাইছে, যদি ঝালর প্রস্থের অর্থাৎ সমগ্র ব্যবস্থা জলে নিয়ে গেলে ঝালর প্রস্থের পরিবর্তন কি হবে। তো লিখতে হবে জলে নিয়ে গেলে ঝালর প্রস্থের পরিবর্তন হবে, জলে নিয়ে গেলে এই ক্ষেত্রে ঝালর প্রস্থ কত হবে, দেখো ঝালর প্রস্থ হবে এটা সমান সমান, আমরা একটা ফর্মুলা জানি যে বিটা ড্যাশ যেটা আছে সেই বিটা ড্যাশ বলতে কি বিটা বাই মিউ হবে। তো বিটার মান কত এখানে আছে 2 আছে, আর আমাদের এখানে কত আছে মিউর মান হচ্ছে 4/3, তাই তো। তাহলে লিখবো /4/3 করতে পারি, তো এটা মানে 2 × 3 /4, কাটাকাটি করলে এখানে 2, অর্থাৎ 3/2 আমাদের আসছে। তো এটা = 1.5 আমরা লিখতে পারি, বাস 1.5ও লিখতে পারো বা 3/2 mm লিখতে পারো, একটা লিখলেই হলো। তার মানে এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কত আসলো 1.5 mm হয়ে গেল। নেক্সট প্রশ্ন অথবাতে আছে দেখো 3 এর অথবা অর কোশ্চেন, যে মিউ এ প্রতিসরাঙ্ক মাধ্যম হতে আলোকরশ্মি সি এ বেগে মিউ বি প্রতিসরাঙ্কের মাধ্যমে সি এন বেগে প্রবেশ করলো। হাইগেন্সের নীতির সাহায্যে দেখাও যে মিউ বি ডিভাইড বাই মিউ এ = CA/CB। এটা আমাদের করতে হবে। দেখো হাইগেন্সের নীতি অনুসারে কী হয়, কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর যে বেগ, সেই আলোর বেগ এবং সেই মাধ্যমের প্রতিসরাঙ্কের মধ্যে একটি কিন্তু আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক পাই, তাই না। এবার এটাই আমাদের করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে CA/CB। তো এই ক্ষেত্রে ধরো প্রথম মাধ্যম যদি ধরি এ মাধ্যমের জন্য হবে কি, এ মাধ্যম এবং বি মাধ্যম, দুটো মাধ্যম পাচ্ছি মিউ এ এবং মিউ বি। তাহলে এই ক্ষেত্রে মিউ = C/, লিখবো CA, তাই তো। লিখবো দেখো মিউ এ = C/, একটা হচ্ছে কি বলতো ক্যাপিটাল সি ধরবো, একটা হচ্ছে স্মল সি ধরে নেবো। তো এটা ছোটো হাতের সি ধরলাম আর এটা ধরলাম হচ্ছে CA। আর একই রকম বি মাধ্যম যেটা হবে, সেই বি মাধ্যমের ক্ষেত্রে কি হচ্ছে মিউ বি যেটা হবে সেটা হচ্ছে কি স্মল সি বাই কি ধরবো ক্যাপিটাল সিবি। এই দুটো আমরা ধরলাম হলো। এইবার অনুপাত যদি বের করি, অর্থাৎ এই দুটোর যদি অনুপাত বের করি, অর্থাৎ মিউ বি বাই মিউ এ যদি বের করি, আমাদের কি আসছে এখানে সি বাই মিউ বি বলতে C/CB একটা ফর্ম, ইন্টু এটা উল্টে গেলে পরে CA ডিভাইডেড বাই সি কেটে যাচ্ছে, আমাদের CA/CB থাকছে, তাই তো। কোশ্চেনে কী চাইছে আমাদের CA/CB। তো বাস হয়ে গেল মিউ বি বাই মিউ এ = লিখতে পারি এটা, এই গেল সলিউশন, তাই তো। আচ্ছা CA/CB হয়ে গেল। আচ্ছা তারপরের প্রশ্ন, যে আলোক নলে ব্যবহৃত ধাতু হতে প্রাপ্ত প্রবাহের পরিবর্তন নিচের লেখচিত্র হয়। দেখো এখানে প্রবাহ মাত্রা দিয়েছে, আর এর থেকে দেখো সাধারণত এক্স পর্যন্ত যেটা আছে এক্স অক্ষের দিকে যাচ্ছে। তো এই ক্ষেত্রে কোশ্চেনটা কী চাইছে, যে আচ্ছা কোশ্চেন নিচে আছে দেখো এ নাম্বারে এক্স চলরাশিটি শনাক্ত করো। দেখো এখানে এক্স চলরাশিটি শনাক্ত করে যদি বলি, তাহলে বলবো যে এটা হচ্ছে কি সংগ্রাহক। তো আমরা 4 প্রশ্ন যেটা আছে এ নাম্বারটা হবে, এটা কি হবে এক্সটা হবে কি সংগ্রাহক হয়ে গেল। তারপরে আছে বিতে, যে বি বিন্দু কোন রাশিকে নির্দেশ করছে। তো এখানে কোশ্চেন চিহ্ন করতে হতো, দাঁড়িয়ে দিয়ে রাখছে হোক। এ বিন্দু কোন রাশিকে নির্দেশ করছে, দেখো এ বিন্দুটি হচ্ছে নিবৃত্ত বিভব যেটা আছে, স্টপিং পোটেনশিয়াল যেটাকে বলা হয়, সেটা নিবৃত্তটাকে ডিপেন্ড করবে। তো একবার নিবৃত্তি বিভব, হ্যাঁ বিভবকে মানে ডিফাইন করছে। তারপরে আছে সি নাম্বার, আপাতত আলোকরশ্মির তীব্রতা স্থির রেখে দুটি ভিন্ন কম্পাঙ্ক V1 এবং V2-র জন্য লেখচিত্রটি আঁকো। এই ক্ষেত্রে দেখো আমাদের ছবি আঁকতে হবে। তো তোমরা একটা কাজ করবে, সেটা কি বলো তো, দেখো এই যে কম্পাঙ্ক আছে যে নিউ1 নিউ2, এখানে
অবশ্যই দেখো সি নাম্বারটা আমি তোমাদের হিন্দি দিচ্ছি, দেখো নিউ ওয়ান যেটা আছে সেটা কি গ্রেটার দেন অফ নিউ টু হয়। তো লেখচিত্র অঙ্কন করবে। তো নিবৃত্ত বিভব A1 A2 যেটা আছে সেটা কিন্তু বেশি ঋণাত্মক হবে, এটা একটা বিষয় গেল। আর এক্ষেত্রে একটা সম্পৃক্ত প্রবাহ এঁকে দেবে এবং আপতিত তীব্রতা যেটা আছে সেগুলো ডিফাইন করে দেবে, ব্যাস হয়ে গেল লেখচিত্রটা। এইবার আসছে এর পরেরটাতে, অথবাতে নীল আলোর প্রভাবে যে ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হয়, লাল আলোর প্রভাবে তা থেকে ইলেকট্রন নির্গত নাও হতে পারে, ব্যাখ্যা করো। দেখো এই ক্ষেত্রে নীল আলোর কম্পাঙ্ক বেশি হয় কী হচ্ছে, এর ফটন শক্তি কী হচ্ছে সাধারণত ধাতুর কার্য অপেক্ষক যেটা আছে যে বেশি হতে পারে, যা ইলেকট্রনের চেয়ে যা হচ্ছে কি যে ইলেকট্রন হচ্ছে কি হতে পারে যে ইলেকট্রন নিঃসরণ ঘটাবে, এটা আলটিমেটলি কোশ্চেনে যেরকম আছে। তো অ্যান্সারটা বলবো এইভাবে, দেখো যে নীল আলোর কম্পাঙ্ক বেশি হওয়ায় এর ফোটন শক্তি ধাতুর কার্যপক্ষের চেয়ে বেশি হতে পারে, যা ইলেকট্রন কিন্তু নিঃসরণ ঘটাবে, লেখো খাতার মধ্যে। কিন্তু লাল আলোর কম্পাঙ্ক কম হওয়ায় এর শক্তি কার্যপক্ষের চেয়ে কিন্তু কম হলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন কিন্তু আর নির্গত হবে না। তো সেকেন্ড পয়েন্টে কী লিখবো বলো তো, যে লাল আলোর কম্পাঙ্ক কম হওয়ায় এর শক্তি কার্যপক্ষের চেয়ে কম হলে ইলেকট্রন কিন্তু আর নির্গত হবে না, বাস এই যুক্তিটা লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেল এটা। আর এরপরে দেখো একটা প্রশ্ন আছে যে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপে ব্যবহৃত ইলেকট্রন সমূহকে 500 কিলোভোল্ট বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হয়, ইলেকট্রনের সাথে যুক্ত কী বলেছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তো 5 নাম্বারটা দেখো এখানে একটা ম্যাথমেটিক্স বলেছে, চলো 5 নাম্বার সলভ করি। তো এই ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কী জানি যে ল্যামডা ইকুয়ালস টু 12.27 ডিভাইড বাই রুট ওভার ভি ইন্টু অ্যামস্ট্রং, তাই না। তো লিখবো আমরা যে কী বললাম আমরা, যে সম্পর্কটা মনে রাখবো যে ল্যামডা ইকুয়ালস টু কী বলবো, ল্যামডা ইকুয়ালস টু লিখবো হচ্ছে 12.27, তাই তো 12.27। এই টোটালটা কিন্তু আমরা অ্যামস্ট্রং এককে মাপবো, তাই না। তো এই আমরা অ্যামস্ট্রং লিখতে পারি, রুট ওভার যেটা আছে ভি সেটা লিখলাম। এবার ভি এর মানটা দেখো কোশ্চেনে বলে দিচ্ছে কত আছে এখানে, 50 কেবি, মানে 50 কেবিটাকে কিন্তু ভিতে প্রমাণ করতে লাগবে, তাই না। তাহলে ভি ইকুয়ালস টু 50 কেভি আছে, এটাকে 50,000-এ কনভার্ট করতে হবে, 1 2 3 ভি হয়ে গেল। বাস এবার ল্যাম্পটার এখানে মানটা বসাও, বসানোর পর দেখো সলিউশন চলে আসবে। তাহলে সলিউশন করলে কত হবে দেখো, 12.27 ডিভাইডেড বাই কত আসবে 5000 50,000, এটা রুটের মধ্যে থাকবে। এই টোটালটা যেহেতু তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটারে করো, দেখবে একটা সুন্দর মান পাবা। সেই মানটা কী হবে, অ্যামস্ট্রং একক যদি বের করি তাহলে এই মানটা হয়ে যাবে 55, মানে 0.05 দিয়ে আসবে। তো অবশ্যই ক্যালকুলেটারে মারো, দেখো 0.05 অ্যামস্ট্রং চলে আসবে। আর এটাকে যদি এনএমে প্রকাশ করো তাহলে কী হবে, মিটারে প্রকাশ করো তাহলে 5.5 × 10⁻12 হয়ে যাবে। এই তো গেল প্রশ্ন অ্যান্সার এটা। আচ্ছা তারপর আছে অথবাতে 27 সেন্টিগ্রেড তাপমাত্রায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা হিলিয়াম গ্যাসে হিলিয়াম পরমাণুর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো এর অথবাটা 5-এর অথবা প্রশ্ন। তো এই ক্ষেত্রে টি এর মান কত আছে লক্ষ্য করো, 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে আমরা কেলভিনে যদি কনভার্ট করি তাহলে আমাদের অবশ্যই 300 কে চলে আসছে। তো আমরা লিখবো দেখো টি ইকুয়ালস টু 27 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কেলভিনে করলে কত হবে, 27 প্লাস 273, যেটা কেলভিনে করলে 300 কে চলে আসছে। এই হলো বিষয়, হয়ে গেল। অর্থাৎ টি এর মান আমরা 300 কেলভিন লিখে ফেললাম। এবার বাকিটা হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে দেখো, তার যে মাস ইউনিটটা সেটা কিন্তু আমরা হিলিয়ামের ক্ষেত্রে দেখো 4 ধরতে পারি, বলে না 2 4, মানে এক্ষেত্রে ভর সংখ্যাটা 4 আর অ্যাটমিক সংখ্যা 2 দিয়ে রিপ্রেজেন্ট করি, যে আলফা কণা যেটাকে বলি না, সেই আলফা কণার ক্ষেত্রে আমরা এক্ষেত্রে বলতে পারি। অর্থাৎ একটি হিলিয়াম পরমাণুর ভর কতটা হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো লিখবো দেখো একটি এর ভর, তাহলে প্রথমতই আমাদের লিখতে হবে কি 4 দিয়ে, আর একটা সুন্দর একটা ইউনিট দিয়ে আমাদের মাপতে হবে, সেটা হচ্ছে 1.66 × 10⁻27, এটা গুণ করতে লাগবে আর কিছু না। ইলেকট্রন কী বলবো, এটা ভর নাম্বারের মধ্যে পড়ছে, এটা এত কেজির মধ্যে পড়লো। তো এই গেল হচ্ছে ক্যালকুলেশন। তাহলে কী আসলো বলো তো, 4 × 1.66 × 10⁻27। এইবার আমাদের যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, সেই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যতে ল্যামডার মানটা কী হয়, তো সেই ল্যামডা ইকুয়ালস আমরা কি জানি যে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 3 mkt। তো লিখবো ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য আমি ডাইরেক্ট লিখলাম ল্যামডা ইকুয়ালস টু এইচ বলতে প্ল্যাঙ্ক ধ্রুবকের কথাটা বলছে, 3 m kt দেয়, তাই না, kt দিয়ে দেয়।
এবার এখানে জাস্ট মানগুলো পুট করে দিলে কিন্তু হয়ে গেল। এখানে এম এর মানটা আমরা যেটা পেয়ে গেলাম, আর এখানে টি এর মানটাও তো আমরা এখানে পেলাম 300কে, আর এইচ এর মান প্ল্যাঙ্কের ধ্রুবক। তো এই টপিকে জাস্ট আমরা মানগুলো যদি পুট করি তাহলে আমাদের কিন্তু সলিউশন বেরিয়ে যাবে। তো দেখো এটা যদি মানটা বসাই অনেক বড় হবে। ল্যামডা ইকুয়ালস টু এইচ এর মান কী হয়, এইচ এর মান হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবকে কত হবে 6.626 × 10⁻34, লিখবো 6.626 × 10⁻34, এটা হয়ে গেল এইচ এর মান। আর বাকি যেটা আছে 3 হয়ে যাবে, আর এম এর ভর বলতে যেটা 4 × 1 কী হবে এটা 66 ইন্টু হবে 10⁻27, এই পার্টটা গেল, জায়গায় তো শর্ট পড়ে যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাবে। ইন্টু লিখবো 3 × 4 × 1.66 10⁻6, এটা এম এর মানটা হয়ে গেলে। এবার কে এর মান বেশ হতে হবে, তো কে এর মানটা কী হয় বলো তো 1.38 × 10⁻23, 1.38 × 10⁻23, এটা গেল। আর এর সঙ্গে আর একটা টি এর মান যেটা আছে, টি এর মান কত বেরোছিল 300, তো সেই 300টা যদি বসিয়ে দাও, টোটালটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটারে, করার পরে দেখবে এটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে কি 0.73 অ্যামস্ট্রং আমাদের চলে আসবে, 73 অ্যামস্ট্রং। তো এটা অবশ্যই ক্যালকুলেটারে করো, দেখো সলিউশন চলে আসবে। এটা হয়ে গেল প্রশ্নটাও। বা যদি মিটারে করো এটা, তাহলে কী হবে 0.73 × 10⁻10 মিটার চলে আসবে। তো করো ক্যালকুলেটারে, হয়ে যাবে। দেখো এরপরে সেকশন বিতে আছে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো বলেছে যে এ প্রস্থের একটি একক চিত্রকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো লম্বভাবে ফেলে আলোকিত করা হচ্ছে। দেখাও যে প্রথম অবমবিন্দুর গঠনের শর্ত হলো এ সাইন থিটা ইকুয়ালস টু ল্যামডা, এবং পর্দার সৃষ্ট অববর্তন ঝালরের তীব্রতা পরিবর্তন লেখচিত্রটি এখানে অঙ্কন করতে বলা হচ্ছে। তো দেখো এই ক্ষেত্রে আমরা প্রথমত ধরবো, দেখো এ প্রস্থের একটি একক চিত্রের উপর ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো লম্বভাবে আপতিত হচ্ছে, তো সেক্ষেত্রে ফ্রন্ট হারের অপবর্তন যে আছে না, সেই ফ্রন্ট হার অপবর্তন, সেই সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি ছিদ্রের প্রতিটি বিন্দু গৌণ তরঙ্গের উৎস হিসেবে কিন্তু এখানে কাজ করছে। এবার ছিদ্রটিকে সমান 2 ভাগে, অর্থাৎ প্রত্যেকটাকে যদি আমরা ভাগ করি সমান 2 ভাগে, বলতে কী দাঁড়াচ্ছে, এগুলো মুছে নেই একটু, এটা থিওরি পার্ট তো পেয়ে যাবা কোনো না কোনো জায়গায় বই টইতে, তো আমি হালকা একটু তোমাকে রিভিশনের জন্য বলে দিচ্ছি। কত নম্বর প্রশ্ন গেল এটা, 6 নম্বর প্রশ্ন। তো এই ক্ষেত্রে কি বললাম যে এই যে ফ্রন্ট হার নীতি অনুযায়ী কী হয়, ছিদ্রটিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, এবং প্রতিটি ভাগের যে দৈর্ঘ্যটা হবে সেই দৈর্ঘ্যটা কিন্তু এর থেকে ট্রান্সফারে কিন্তু আমাদের a/2 হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 ভাগে ভাগ করলে a/2 হয়ে যাচ্ছে গেল। এবার ছিদ্রের প্রান্ত এবং মাঝখানের যে বিন্দুটা হয় না, বিন্দু থেকে নির্গত দুটি আলোক রশ্মির মধ্যে কি বলতে পারি যে পথ পার্থক্য যেটা আছে, সেই পথ পার্থক্য যেটা আমরা বলি, সেই পথ পার্থক্যটা ডেলেক্স ইকস্ট আমাদের কী হয়, সেই ডেলেক্স ইকস্ট আমরা বলতে পারি যে a/2 সাইন থিটা আকারে আমরা লিখতে পারি। ওকে, তো এটা আমাদের হয়। এবার দেখো প্রথম অবম বা বলতে পারি যে অন্ধকার বিন্দু বা প্রথম অন্ধকার বিন্দু যেটা আছে, এই বিন্দুর জন্য সাধারণত পথ পার্থক্য হবে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক, অর্থাৎ এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যেটা হচ্ছে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা কিন্তু λ/2 হবে। লিখবো তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি একটু ভাষা দিয়ে দিয়ে তুমি লিখে নিবা। হ্যাঁ, এই তরঙ্গ দৈর্ঘ্য হবে λ/2, কারণ এর ফলে তরঙ্গ দুটি পরস্পরের উপর বিপরীত দশায় কিন্তু আপতিত হতে পারে, এবং এর ফলে কি হয়, একে অপরকে কিন্তু একটু হলেও কিন্তু দেখবা যে তাদের যে পাওয়ারগুলো আছে সেটাকে কিন্তু প্রশমিত করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি বলতে পারি যে a/2 সাইন থিটা যে ফর্মটা আছে এটাই কিন্তু আলটিমেটলি λ/2 এর মানটা, বুঝলা তো। তাহলে λ/2 কস্ট আমরা লিখতে পারি কীরকম, a/2 সাইন থিটা। এই যে পার্টটা চলে আসলো। এবার উভয় পক্ষ থেকে আমরা একটা বিষয় কি এখন ক্যালকুলেশন করবো, যেরকম এখানে a/2 এখানে a/2, তাহলে ল্যামডা কস্ট আমাদের কি যাচ্ছে a সাইন থিটা হয়ে গেল। এই তো গেল বিষয়, এই তো গেল প্রমাণের ব্যাপার, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। তো প্রুফ লিখে দাও, বাস গল্প শেষ হয়ে গেল। এইবার পরের প্রশ্ন কি আছে যে আচ্ছা, অপবর্তন ঝালরের তীব্রতা পরিবর্তন লেখচিত্র, এটার ছবি আঁকতে হবে। তো এখানে দেখো একটা বিষয় বলি, যে অপবর্তন যে ঝালরটা আছে সেই তার কেন্দ্রীয় চরম বিন্দুর যে তীব্রতা,
সেটা কিন্তু সবচেয়ে বেশি হবে এবং দুই পাশে তীব্রতা দ্রুত হারে কিন্তু কমতে থাকবে। তো এই একটা ভাষা আমরা লিখতে পারি, আর তার সঙ্গে ছবিটা আঁকতে হবে। তো ছবি বইতে পেয়ে যাবে হয়তো। এবার অথবা তো দেখো আছে অসমবর্তিত ঝালরে আলোর সংজ্ঞা দাও। এটাই তো প্রবলেম, অসমবর্তিত মানে কি? অসমবর্তিত আলোর সংজ্ঞা দাও। অসমবর্তিত আচ্ছা অসমবর্তিত, তাই তো? আচ্ছা, তার মানে এখানে আমাদের অসমবর্তিত, দেখো আলো বলতে একটা সমবর্তিত আলো হয় যেটাকে আমরা পোলারাইজেশন বলি, আর অসমবর্তিত কাকে বলা হয়? আনপোলারাইজড আলো, মানে তাই তো? তো অবশ্যই বাংলা টার্মগুলো ইংলিশ টার্মগুলো সবই জানতে হবে। এখানে আনপোলারাইজড লাইট কাকে বলা হয় সেটাই আমাদেরকে বলছে। তো আনপোলারাইজড লাইট কি? যে আলোতে কী হয়, তড়িৎ ক্ষেত্রের ভেক্টরগুলো আলোক রশ্মির গতির অভিমুখের সাথে লম্বভাবে থাকে। তার মানে কি বলছি? যে আলোতে তড়িৎ ক্ষেত্রের যে ভেক্টরগুলো আছে সেটা আলোক রশ্মির সাথে কী হবে, গতির অভিমুখের সাথে কী হবে, লম্বভাবে থাকবে। লম্বভাবে থাকা তলে সব দিকে কী হবে, সুষমভাবে ছড়িয়ে পড়বে বা ছড়িয়ে থাকবে। তাকে আমরা কিন্তু অসমবর্তিত আলো বা আনপোলারাইজড লাইট বলবো। সাধারণত দেখো ওই যে সূর্যের আলো কিন্তু এই অসমবর্তিত আলোর মধ্যে কিন্তু পড়ছে, চারদিকে ছড়িয়ে পড়ছে। এই তো গেল এর অ্যানালাইসিস। আচ্ছা, তারপরের প্রশ্ন কি আছে? দুটি পোলারাইট P1 P2 এর আলোক অক্ষ পরস্পরের সাথে থিটা কোণে আছে। I0 তীব্রতা অসমবর্তিত আলো P1 পোলারাইডের উপর পড়লে P2 পোলারাইড হতে নির্গত আলোর তীব্রতা রাশিমালাটি কী হবে? থিটা এর মান 0 থেকে 2π পরিবর্তন হলে নির্গত আলোর তীব্রতা কীভাবে পরিবর্তিত হবে তা লঘুচিত্রে দেখাও। তো এই ক্ষেত্রে P2 হতে দেখো নির্গত আলোর তীব্রতা রাশিমালা যদি বলি, তাহলে আমরা বলবো যে P1 যেটা আছে পোলারাইডের উপর আবর্তিত অসমবর্তিত আলোর যেটা তীব্রতা সেটা I0। তবে এই ক্ষেত্রে P1 থেকে বের হওয়ার পর আলোর তীব্রতা সাধারণত কী হবে বলো তো? একটু চেঞ্জ, মানে এই ক্ষেত্রে হাফ হয়ে যাবে। তো আলোর তীব্রতা যেটা আছে এটা কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি 6 অথবা প্রশ্নটা। এক্ষেত্রে কী হবে, এই তীব্রতাটা I যেটা আছে সেটা কী হবে, I0/2 হয়ে যাবে। ঠিক আছে, এটা ফার্স্ট কন্ডিশন আমরা বলতে পারি, মানে অর্ধেক হয়ে যাবে। তারপরের পার্টে কী বলছে যে কোশ্চেনটা এত বড় কোশ্চেন দিছে, এরকম প্রশ্ন আদতেও হবে উচ্চ মাধ্যমিকে? এত বড় প্রশ্ন দেবে? তো এই ক্ষেত্রে দেখো ম্যালাসের একটা সূত্র আমরা বলি অনেক সময়, যে এক্ষেত্রে দ্বিতীয় পোলোয়ের যেটা P2 এবং সেই P2-র ক্ষেত্রে কিন্তু আলোর তীব্রতার মধ্যে যে সম্পর্কটা, অর্থাৎ এই ক্ষেত্রে I কস্ট আমরা লিখতে পারি যে I কস্ট I1 বলে একটা পার্ট হয়, এটা কস স্কোয়ার থিটা দ্বারা আমরা রিপ্রেজেন্টেশন করি। আচ্ছা, এটা গেল। এইবার এখানে I0/2 আমরা লিখতে পারি I1 এবং I2-র মধ্যে তো সম্পর্ক পেয়ে গেলাম। এবার কস স্কোয়ার থিটা বলতে কি, সে কস স্কোয়ার থিটাই থেকে গেল, তো থিটার কথা বলছে এখানে, এই একটা ফর্ম আমরা লিখতে পারি। এবং থিটার মান 0 হতে বলছে কি 2π পর্যন্ত যদি হয়। সাপোজ থিটাটা কি বলছে যে 0 থেকে 0 টু কি বলছে যে 2π এর মধ্যে যদি থিটাটার মান আমরা পাই, তাহলে সেক্ষেত্রে তীব্রতার পরিবর্তন কী হবে দেখো, কস স্কোয়ার থিটার উপর কিন্তু অবশ্যই নির্ভর করবে। কারণটা হচ্ছে কি, দেখো যখন থিটাটা 0 হয়ে যাবে তখন কি হবে, I কস টু কী হবে, I0/2, আর কস স্কোয়ার 0 মানে কী হবে, আলটিমেটলি বলতে পারি দেখো I0/2 আর কস স্কোয়ার 0 মানে 1, তাহলে I0/2 হয়ে যাচ্ছে এটার মান। এটা আমরা কস থিটা I কস টু 0 জন্য এই মানটা বলতে পারি। আচ্ছা, এই কোশ্চেনটা কেমন দিয়েছে, একদম অদ্ভুত লেভেলের। এই স্কুলের মানে যাই হোক, যে স্কুলের হোক আর যে ডিস্ট্রিক্টের কোশ্চেন হোক, অতিরিক্ত লেখচিত্র দিয়ে রেখেছে। উচ্চ মাধ্যমিক এই টাইপের কোশ্চেন চান্স কম। চলো ব্যাখ্যা করে দিই। এইবার দেখো থিটার মান যদি বলি, তাহলে পরে থিটা I কস টু কী হবে, π/2 হবে। ওকে, আচ্ছা, উচ্চ মাধ্যমিক অ্যাকচুয়ালি কোশ্চেন কিন্তু একদম স্ট্যান্ডার্ডই হবে, সব দিক দিয়ে মাপ থাকবে, নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্করও লিমিট দেওয়া থাকবে, এতগুলো লিমিট তো না যে খুব বেশি দিবে তাও দেবে না, আবার লেখচিত্র সেটাও থাকবে, আবার ডেফিনেশন, মানে সব দিক দিয়ে কিন্তু মানানসই একটা কোশ্চেন হবে। তার জন্য আমাদের কিন্তু সব ব্যাপারে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। হয় না, অনেকে খালি নিউমেরিক্যাল করে যাচ্ছে, সেটা নিটের জন্য ঠিক আছে, যের জন্য ঠিক আছে, কিন্তু উচ্চ মাধ্যমিক কিন্তু থিওরিও থাকবে, প্রমাণের সংজ্ঞাও থাকবে, তাই আমাদের সব কিছুতে কিন্তু পারফেক্ট হতে হবে। বুঝলো তো? আচ্ছা, এক্ষেত্রে দেখো থিটা যদি π/2 হয় তাহলে কি হতে পারে, তাহলে আমাদের প্রথমত সূত্রটা কী ছিল, এই দেখো I কস টু লিখবো হচ্ছে I0/2 কস স্কোয়ার থিটা, তাই না? এবার কস স্কোয়ার থিটা অর্থাৎ কসের জায়গায় যদি আমরা কস স্কোয়ারের জায়গায় যদি 90 বসাই, তাহলে এটার মান কত, 0।
তাহলে আমরা এটা আলটিমেটলি লিখতে পারি 0, কারণ cos 90 এর মান 0 মানে 0, অর্থাৎ আইটা হচ্ছে কত এখানে 0 হয়ে যাচ্ছে। এবার নেক্সট কন্ডিশন π/2 তো হয়ে গেল। এবার পরের মানটা কি হতে পারে, থিটা ইকুয়ালস টু পাই হতে পারে। পাই বলতে 180 ডিগ্রি হতে পারে। তো তখন কি হতে পারে দেখো, i ইকুয়ালস টু I0/2 cos স্কোয়ার যেটা আছে 180। এবার cos 180 ডিগ্রির স্কোয়ার আছে, সে মাইনাস থাকুক প্লাস থাকুক যাই থাকুক না কেন, সেটার কিন্তু আমরা নির্দিষ্ট একটা মান পাচ্ছি। অর্থাৎ তীব্রতা কিন্তু, আচ্ছা একটা বিষয় আমাদের একটু কোশ্চেনে দেখো তীব্রতার কথা বলেছে, তো তীব্রতা কিন্তু এটা সর্বোচ্চ হবে। এখানে লিখবো তীব্রতা সর্বোচ্চ হবে এই ক্ষেত্রে, হ্যাঁ। আর এই ক্ষেত্রে তীব্রতাটা কি হচ্ছে, তীব্রতা লিখবা তীব্রতা 0 হবে। কোশ্চেন বললাম না অনেক লিখছে, 0 হবে। আর এই ক্ষেত্রেও দেখো I0/2, কারণ cos স্কোয়ার 80 ডিগ্রি, 180 মানে 1 - 1 হলে তাই, তো লিখবো তীব্রতা সর্বোচ্চ হবে, বাস এটাও কিন্তু সর্বোচ্চ হবে। হয়ে গেল। এবার নেক্সট পার্টে কি আছে আমাদের, আয়ের মান লাস্ট একটা মান দিতে লাগবে, লাস্ট আরও দুটো মান দিতে হবে। দেখো এখানে কত ডিগ্রি বলছে, এখানে 2π, বাপরে চারটে রিজন দিতে হবে। 3π/2 অর্থাৎ 270 ডিগ্রির ক্ষেত্রে কী হবে সেটাও আমাদের বের করতে হবে। তো 270 ডিগ্রির জন্য আমাদের ওই একই ব্যাপার দিতে হবে, i ইকুয়ালস টু I0/2 cos স্কোয়ার লিখবো হচ্ছে কি 270 ডিগ্রি, বা বলতে পারি 3π/2, একটা লিখলেই হলো 3π/2। এটার মান আলটিমেটলি কি 0 হয়ে যাচ্ছে, তাই না? তো 0 হলে এবার কী হবে, যে 0 হয়ে যাবে। লিখে দাও 0, তো লিখবো তীব্রতা 0 হবে, তো 0 হয়ে যাবে এটাও। এইবার এটা তো কমপ্লিট হয়ে গেল। এবার বাকি আমাদের লাস্টে যেটা আছে সেটা আবার ভাবতে হবে। দেখো এই ক্ষেত্রে কী বলছে, যে থিটা ইকুয়ালস টু যদি সাপোজ 2π হয়, তাহলে 2π হওয়া মানে কি, এক্ষেত্রে লক্ষ্য করে দেখো 360 ডিগ্রি হবে। তো 360 মানে কি, দেখো i ইকুয়ালস লিখতে পারি I0/2 cos স্কোয়ার লিখবো কত বলো তো 360। তো cos স্কোয়ার 360 মানে কি হবে, দেখো I0/2 লিখবো, আর এটার মান কি হয়ে যাবে 1, তাই তো? তাহলে I0, তো চলো নিচে লিখে দিলেই তাই তো হবে, I0/2 হয়ে গেল। এটাও কিন্তু আমাদের বলবো তীব্রতা সর্বোচ্চ, মানে তীব্রতা পুনরায় সর্বোচ্চ পর্যায়ে ফিরে আসবে। তো লেখো তীব্রতা সর্বোচ্চ হবে, বা সর্বোচ্চ পর্যায়ে পুনরায় ফিরে আসবে। এই গেল আমাদের টোটাল সলিউশনটা। কোশ্চেনটা যাই হোক গেল, তো যাই হোক। এইবার আমরা এখানে লক্ষ্য করলাম যে এখানে 2 বার কী হলো, সর্বোচ্চ জায়গায় গেল এবং 2 বার 0 হয়ে গেল। এটা একটা এক্সট্রা লিখে দেওয়া যে 2 বার কী হলো, 2 বার সর্বোচ্চ হলো, তাই তো হলো। আর কি হলো, 2 বার কিন্তু আমাদের 0 হলো, 0 হবে, বাস এটাই টোটাল সলিউশন। ওকে, আচ্ছা নেক্সটে 7 নম্বরে বলছে মোজলের সূত্রটি বিবৃত করো। দেখো মোজলের সূত্র এর আগের দুটো সেটাও আমি বিবৃত করেছিলাম, মানে ব্যাখ্যা করেছিলাম, তো ওখানেও কিন্তু এটা ছিল। তো মোজলেটা খুব দেয়, মানে এর বিবৃতি, বা আমরা যেটাকে ইংলিশ বলি স্টেটমেন্টটা খুব দেয়। তো দেখো মোজলেটটা আমরা বলবো যে কোনো মৌল থেকে নির্গত বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক এক্স রশ্মি বলি, তো সেই ক্যারেক্টারিস্টিক এক্স রশ্মির কম্পাঙ্কের বর্গমূল যেটা আছে, ওই বর্গমূল ওই মৌলের পারমাণবিক সংখ্যা যেটা আছে জেড এর, তার সমানুপাতিক। এবং কী বলতো, সেটা রুট ওভার নিউ ইকুয়ালস আমরা লিখতে পারি এরকম a ইন্টু জেড মাইনাস বি, যেখানে a b হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে মোজলে থিওরি, খুব দিচ্ছে এবার সেটে, প্রত্যেকটা সেটেই এই কোশ্চেনটা আছে। যাই হোক, এখানে আমি শুধুমাত্র সম্পর্কে লিখলাম, ডেফিনিশন বলেই দিলাম, পেয়ে যাবো বইতে। কত নম্বর গেল এটা, 7 নম্বর, মোজলে থিওরি 7 নম্বর। দেখো এর আগের সেটেও কিন্তু এটা ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে রুট ওভার যে নিউ যেটা আছে সেটা কি লিখতে পারি, এদের যে পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি বলবো, হ্যাঁ পারমাণবিক সংখ্যা যেটা আছে সেই পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড মাইনাস বি আকারে লিখতে পারি এ বি। এই হচ্ছে মোজলে থিওরামের সমীকরণটা আমরা বলতে পারি, আর ব্যাখ্যা তো করে দিলাম। আচ্ছা এটা গেল। এবার বলছে কি, দেখো যে একটি এক্স রশ্মি উৎপাদক নলে 1.24 MB বিভব প্রভেদ প্রযুক্ত যন্ত্রটি থেকে নির্গত এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। তো এটা একটা ম্যাথামেটিক্স, তো আমরা ম্যাথামেটিক্স করবো। দেখো প্রথমত ভিটাকে আমাদের MB আছে, তো ভিটাকে ভি করতে হবে 10⁶ দিয়ে গুণ করতে লাগবে। তো চলো লিখে ফেলি আমরা এটা। ঠান্ডার মধ্যে না এগুলো জমে গেছে লেখাগুলো, তো মুছতে টাইম লাগছে। তো প্রথমত ওই বি এর মান কী আছে আমাদের এখানে
কোথায় গেল প্রশ্নটা? 1.24 এমভি, এটাকে আমরা মেগাভোল্টটাকে কিসে নিয়ে আসবো? 24 × 10⁶ ভোল্টে নিয়ে আসলাম কনভার্ট করে। একটা কেভি হয়, কেভির ক্ষেত্রে 3 দিয়ে আর এমভির ক্ষেত্রে হচ্ছে 6 দিয়ে। তো সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে ল্যামডা মিন, সেই ল্যামডা মিন আমরা কি জানি? এর আগেও আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। তো ল্যামডা মিনের মান হয় হচ্ছে কি AC/EV। তো লিখবো AC, তাই না? AC/, কি লিখবো? EV, তাই তো? ওকে, তো এরপরে কি করব আমরা? এইচসির একটা মান বসিয়ে দেবো আর কি বলবো, ইভির মানটা বসিয়ে দেবো, বাস গল্প শেষ হয়ে যাবে। তো আমরা লিখবো ইভি। এবার এইচসির মান কি লিখতে হবে? 12400 হয়ে গেল এই মানটা। আর ইভির মানটা কি হবে? দেখো 1.24 × 10⁶, যেটা আমাদের এখানে দেওয়া আছে, এই যে ইভি, এটা 1.24 × 10⁶। বাস এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা একটা সুন্দর মান পেয়ে যাবো। অ্যামস্ট্রং এককে করবো দেখি কিন্তু এত বড় মানটা আমাদের আসবে। তো এই টোটালটাকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো? 0.01, তাই তো? 0.01 অ্যামস্ট্রং চলে আসবে। এটা ক্যালকুলেশন করে নিও, বাস এটাই সলিউশন হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেটলি এটা আমরা সলিউশন বলতে পারি। আচ্ছা, তুমি ক্যালকুলেট এটা করো, হ্যাঁ, করার পরে দেখো কেমন মান আসছে। যাই হোক, এরপরে কি কোশ্চেন আছে? বিভব প্রযুক্ত হবে যন্ত্র থেকে এক্সপ্রেশন সম্পূর্ণ তরঙ্গ কত হবে? হ্যাঁ, এটাই হয়ে গেল, এটাই ল্যামডা মিনের মান চলে এলো, বাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন পরে বলছে দেখো, প্রথম বর কক্ষপথে ইলেকট্রন শক্তি 13.6। এই টাইপসের একটা অঙ্ক খুব দিচ্ছে পরীক্ষাতে, এবার দিবে হয়তো। আর এইগুলোই তো প্যাটার্ন। এই যে আমি পরীক্ষার আগে দেখবা তোমাদের ফিজিক্স, তারপরে ম্যাথ, এগুলো নিয়ে আসি, এবং আমাদের অন্যান্য স্যার ম্যাডামরাও কী করে, কেমিস্ট্রির কোশ্চেন সিরিজ তৈরি করে বিভিন্ন PYQ ধরে, বা ভারতবর্ষের বিভিন্ন বোর্ডে কোন ধরনের এক্সাম আসছে। এখন সায়েন্স মানে তো দেখো টোটাল ভারতবর্ষে কী চলছে সেটা ডিপেন্ডেবল না, টোটাল ওয়ার্ল্ড ওয়াইড ভারতবর্ষে কোন ধরনের প্রশ্ন আসছে তার উপর বেস করে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডটাও তো ভারতবর্ষের মধ্যেই না। তো সব কিছু মিলিয়ে আমাদের কিন্তু একটু আপডেট থাকতে হবে। দেখবে আমার সেটগুলোতে সেগুলো কিন্তু আপডেট দেওয়া থাকে। তো ওইভাবে কী করি আমরা, ওই দেখবা যে সলিউশনগুলো করি, প্যাটার্ন, যত রকমের প্যাটার্ন আছে আমরা কভার করার চেষ্টা করি, যে এই প্যাটার্নগুলো থেকে প্রশ্ন, এই প্যাটার্ন থেকে কোশ্চেন হয়। দেখবা যে পরীক্ষার আগে তোমরা অনেকেই সেটগুলো দেখেছো, পরীক্ষার আগে দেখবা আমরা কিছু সেট নিয়ে আসি, যত রকমের প্যাটার্ন পরীক্ষায় হয় সব রকমের প্যাটার্ন দিয়ে, যেন ওখান থেকে কমন হয় আর একটা যেন বেটার ভালো রেজাল্ট করতে। কমন বলতে কি, প্যাটার্ন কমন পেলেই তো হলো না। তো বলছি যে এই প্যাটার্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বোর কক্ষপথ এবং রিডম্যান ধ্রুবকের ব্যাপারটা নিয়ে। এই যে এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন থাকছেই। তোমার হচ্ছে এটা সাথের অর প্রশ্ন। তো এখানে যেটা ইলেকট্রনের শক্তি যেটা আছে, সেই E1 এর মানটা কী হবে দেখো, এখানে হবে হচ্ছে -13.6 EV, একটু ভুল গেল ওটা। আচ্ছা, এটা একটা মান গেল। এইবার আমরা একটা জিনিস জানি যে EN = কী হয়, -CH, EN যেটা আছে -CHR, রিডম্যান ধ্রুবক দিয়ে লিখতে পারি, ডিভাইডেড বাই বলবো কীরকম, যে n², আলোর বেগ, প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে ডিজিটগুলো আছে না, এই ডিজিটগুলো কিন্তু তোমার পরীক্ষাতে মনে রাখতে লাগবে। আলোটা যেন 3 × 10⁸ ব্যাপারটা যায়, তাই না? তো এই মানগুলো মনে রাখলে কিন্তু আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। এবার E1 বলতে n এর মান যখন 1 হবে তখন E1 এর মানটা কী হবে, এটা -13.6 হয়ে যাবে, তাই না? আর CHR, তো CHR বলতে এখানে, আচ্ছা এটা করেই দিই, একটু সংকেতটা লিখিয়ে দিই। দেখো CHR ডিভাইডেড বাই 1 এর স্কোয়ার, মানে তো 1 থেকে যাচ্ছে। তো এই হলো বিষয়। এখান থেকে আমরা R এর যে মানটা পাবো, এই R এর মানটা C এর মানটা বসাবা এবং H এর মানটা বসাবা। বসানোর পরে দেখবা R এর একটা নির্দিষ্ট মান পাবো আমরা। কি হচ্ছে এখানে মাইনাস কেটে যাচ্ছে, 13.6 থেকে যাচ্ছে। এবার এখানে C বলতে আলোর বেগটা, আলোর মানটা বসায় দাও, 3 × 10⁻⁷ সামথিং আসবে আলোর বেগটা, হ্যাঁ। আর H এর মানটা, যেটা প্ল্যাঙ্ক ধ্রুবকের মানটা বসাও, বসানোর পর ক্যালকুলেশন করো, দেখবে একটা বিখ্যাত মান আসবে। সেই বিখ্যাত মানটা কী হবে, আর এর একটা বিখ্যাত মান পাবা, যেটা হচ্ছে কি 0, মানে রিডম্যান ধ্রুবকের মান 1.097 × 10⁻, তোমার কত বলে ওটাকে,
ধরো 10⁻7, 10⁻7 এই যে মিটার ইনভার্স এই ব্যাপারটা চলে আসবে। বাস এখানে সি এর মানও জানো, আর প্ল্যাঙ্কের যে কনস্ট্যান্ট সেই প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটা করার পরে বের করে ফেলো, দেখো উত্তর বেরিয়ে যাবে। আচ্ছা, এবার বলছে সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি, আচ্ছা এইচ পরমাণুর জন্য শক্তি স্তরের চিত্র অঙ্কন করো। আচ্ছা রিডম্যান ধ্রুবকের মান নির্ণয় করতে বলছে, এখান থেকে হয়ে যাবে, বের করে দেবা। সংক্রমণের ক্ষেত্রে অতিবেগুনি রশ্মি এবং দৃশ্যমান আলো অঞ্চলের রশ্মির অঞ্চলের দুটি চিহ্নিত করো। দেখো এই ক্ষেত্রে শক্তি স্তরের চিত্র যদি বলি, তাহলে দেখো অতিবেগুনি রশ্মি যেটা আছে ল্যামান সিরিজ, যখন ল্যামান সিরিজ বলতে কি, যখন ইলেকট্রন উচ্চতর কক্ষপথ থেকে মানে N1 ফিরে আসবে, মানে উচ্চতর কক্ষ থাকবে তার থেকে কি হবে, ইলেকট্রন ধরো এরকম আছে, তো এখানে ধরো এখানে কোনো সেন্টার চিন্তা করলাম, তো এরকম বিভিন্ন কক্ষপথগুলো আছে। এটা ধরো আছে N1 দিলাম, এটা 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 2 নম্বর কক্ষপথ, N2 কক্ষপথ, এটা N3 কক্ষপথ, মানে 1 2 3 4 এভাবে দিচ্ছি। তো N = 1, মানে এখান থেকে যেখান থেকে অণুগুলো হোক না, কী বলবো, ইলেকট্রন হোক না কেন, এটা কি একদম ডাইরেক্ট যখন এই কক্ষপথে আসছে, সেটা কিন্তু আমরা বলতে পারি যে কী বলতে পারি, সেটা বলবো হচ্ছে লেমান সিরিজ, তাই তো। লেমান সিরিজ যেটা হচ্ছে মেনলি অতিবেগুনি রশ্মির ক্ষেত্রে কিন্তু হবে N = 1টা চলে আসবে। আর দৃশ্যমান আলোর কক্ষপথের ক্ষেত্রে কী হবে, দেখো এক্ষেত্রে কী হবে, যখন ইলেকট্রন কী হবে উচ্চতর কক্ষপথ থেকে কী হবে দৃশ্যমান আলোর ক্ষেত্রে, যেটা হচ্ছে বামার সিরিজের গল্পটা এখানে বলছে, দৃশ্যমান বলতে বামার সিরিজ, হ্যাঁ একদম। তাহলে প্রথম অতিবেগুনিটার পাশে লেখো, আচ্ছা লিখে দিই, অতিবেগুনি হচ্ছে কি, অতিবেগুনি, তাই তো, অতিবেগুনি হচ্ছে কি লেম্যান সিরিজ, এটা হচ্ছে লেম্যান সিরিজ গেল। আর দৃশ্যমান যেটা বলবে, দৃশ্যমান, সেই দৃশ্যটা হচ্ছে বামার সিরিজে আমরা গল্প করতে পারি। তো লেম্যান সিরিজ কী হবে, লেম্যান সিরিজে N = 1 হবে, আর বামার সিরিজে N = 2 হবে। বাস এই তো দেখো, এটাতে আস্তে আস্তে ইলেকট্রন লাফে, আবার এটাতে হয়তো ইলেকট্রন কোথাও একটা যেতে লাফিয়ে এখানে পড়ছে, আর কোনোটা থেকে হচ্ছে কি N = 1 বলতে এখানে হয়তো পড়ছে, এই কক্ষপথে একটা পড়ছে, এই কক্ষপথে একটা পড়ছে, এই তো গেল। তাহলে অতিবেগুনি রশ্মি মানে পরীক্ষায় কিন্তু দিবে না যে লিমেন, তো অতিবেগুনি মানেই আমাদের ধরে রাখতে হবে যেটা লেমন সিরিজ, আর দৃশ্যমান বলতে হবে যে আমাদের বামার সিরিজ 2 নম্বর কক্ষপথে N = 2 কক্ষপথে ফিরে আসবে। 8 নম্বর, তেজস্ক্রিয় বিঘটনের ক্ষয় ধ্রুবকের সংজ্ঞা দাও। এটা তো সংজ্ঞা, তাই না? তো কি হচ্ছে দেখো, কোনো তেজস্ক্রিয় পদার্থের কি হয় সাধারণত একক সময়ে যে পরিমাণ বিঘটন হচ্ছে বা হওয়ার সম্ভাবনা থাকবে, বা যে পরিমাণ বিঘটন হবে, ঠিক আছে, তাকে এই পদার্থের আমরা ক্ষয় ধ্রুবক বলবো। তার মানে কী হচ্ছে, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থের কী হচ্ছে, একক সময়ে যে পরিমাণ বিঘটিত হচ্ছে বা বিঘটন হচ্ছে বা সম্ভাবনা থাকছে, বা একক পরিমাণে যে পরিমাণে কী হচ্ছে বিঘটন, মানে ক্ষয় হয়ে যাচ্ছে, বিঘটন হয়ে যাচ্ছে, তাকে ওই পদার্থের ক্ষয় ধ্রুবক, যেটা আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, একটি তেজস্ক্রিয় আইসোটোপের কী বলছে, হ্যাঁ ঠিক, অর্ধ জীবনকাল 10 বছর, কত সময় পরে তেজস্ক্রিয়তা কমে 3.1 to 5% হবে? হ্যাঁ, এই টাইপের অঙ্ক কিন্তু দেয় পরীক্ষায়, তো বয়স নির্ণয় করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বোর্ড তো মুছাই আছে, তো এই ক্ষেত্রে এজও আমরা ধরতে পারি 100%। তো আমাদের যেহেতু পার্সেন্টেজের গল্প বলেই দিল, কোশ্চেন নাম্বারটা কত হলো এটা আবার, হ্যাঁ 8 নম্বর প্রশ্ন। তাহলে পরে আমরা ধরে নিলাম এটা হচ্ছে 100% পদার্থটা ছিল। এইবার কিছুদিন ধরে কী হলো, সেটা বিঘটন ঘটলো, বিঘটন ঘটে বর্তমান যে পরিস্থিতি, সেই বর্তমানে কি হচ্ছে, বর্তমানে সেটা কি হলো, এটা হয়ে গেল কত আছে এখানে 3.125%। আচ্ছা, বর্তমানে সেটা 3.125% হয়ে গেল। এইবার আমরা প্রচুর ফর্মুলা ইউজ করতে পারি, যেরকম আমরা জানি যে অ্যাটম পদার্থের ক্ষেত্রে H0 ইন্টু বলবো অর্ধায়ু বলতে কীরকম, যে 1/2 অর্ধায়ু, একটু যদিও এখানে আসবে না, 1/2n। দেখবা তোমাদের এই রিলেটেড কিন্তু ম্যাথমেটিক্স দেয়, অর্ধায়ু T½ দিয়ে আমরা বের করি, তাই না? এবার অর্ধ জীবনকাল, যেখানে n কিন্তু আমরা অর্ধ জীবনকালের ব্যাপারটা বলতে পারি। এই ক্ষেত্রে দেখো তাহলে 3.125 যেটা আছে, এটা হবে দেখো এই যে এটার মান 3.125%। এবার দেখো এটা A0 বলতে 100% রাইট, আর এখানে 1/2 ব্যাপারটা দিলাম, আর এই যে n যেটা আছে, সেই n এর মানটাই কিন্তু তোমার এখানে বের করতে হবে। তো এটাকে ক্যালকুলেশন করবো, তাই না? তো ক্যালকুলেশন করলে এটা 3.125 ডিভাইডেড বাই 100 হয়ে গেল, আর এদিকে 1/2 টু দি পাওয়ার হয়ে গেল n। এই আমাদের বিষয়টা গেল। আচ্ছা, এইবার 3.125 এই যে বিষয়টা আছে, এটাকে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু 1/32 ফর্মে লিখতে পারি। তো এটা লিখবো কি বলো তো, 1/32
ফর্ম, ঠিক আছে, এটা 1/2 লিখলাম টু দি পাওয়ার n। এবার 1/32 মানে কি 1/2 টু দি পাওয়ার সম্ভবত হবে 5 ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার n। হ্যাঁ 16 হচ্ছে 4 আর এদিকে হচ্ছে এটা, তাহলে এখান থেকে n এর মান পেয়ে যাচ্ছি আমরা 5। তো এই যে দেখো n এর মান 5 যেটা পেলাম। এবার মোট সময় যেটা আছে, তো মোট সময় আমাদের কি করতে হবে, গুণ করতে হবে মোট সময়। তো মোট সময় আমাদের এই ক্ষেত্রে n ইন্টু আমাদের দেখো টি দিয়ে একটা ফর্মুলা জানি যেটা হচ্ছে টি হাফ বলি না, সেই টি হাফটা, তো n ইন্টু টি হাফ। এবার টি হাফ আমাদের এখানে কত দেওয়া আছে কোশ্চেনে 10 বছর, তাহলে 5 ইন্টু 10 সমান সমান আমরা লিখতে পারি কীরকম 50 বছর। টি হাফের মান 50 বছর, যে 50 বছর বেরিয়ে গেল, এটাই কিন্তু আমাদের সলিউশন চলে এলো, বাস হয়ে গেল কমপ্লিট। তারপরে অথবাতে আছে যে মৌলের ভর সংখ্যা পরিবর্তনের সাথে প্রতি নিউক্লিয়নের নিউক্লিয়াসের বন্ধন শক্তি পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। এত লেখচিত্র দেওয়া দিছে এই সেটটায়। এই লেখচিত্র ব্যবহার করে নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনে প্রাপ্ত শক্তির কারণ ব্যাখ্যা করো। তো লেখচিত্র অঙ্কন করতে হবে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের প্রাপ্ত শক্তি। তো এই লেখচিত্রটা তুমি পেয়ে যাবে বইতে, এঁকে নিও, আমি তোমাকে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো এই লেখচিত্র ব্যবহার করে সাধারণত শক্তি সম্পর্কে আমরা দুটো তত্ত্ব, যেটা হচ্ছে কি নিউক্লিয় বিভাজন, এটার মানে কি নিউক্লিয় বিভাজন বলতে নিউক্লিয় ফিউশন যেটাকে বলি। দেখো যখন একটি ভারী নিউক্লিয়াস, যেরকম ধরো তুমি চিন্তা করতে পারো ইউরেনিয়ামটা হতে পারে, মানে যাদের ভর তো 200 থেকে বেশি, মানে অ্যাটমিক মাস যেটা বলবো, হ্যাঁ, তো ভেঙে কী হচ্ছে দেখো একটা ভারী নিউক্লিয়াস ভেঙে মাঝারি ভরের দুটি নিউক্লিয়াস কিন্তু তৈরি হতে পারে, তাই না, পরিণত হতে পারে। তো তখন লেখচিত্র অনুযায়ী কী হতে পারে, দেখো প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে বন্ধন শক্তিটা বৃদ্ধি পাবে, লেখচিত্র দেখবে এরকম গ্রাফিট উঠছে। বন্ধন শক্তি বৃদ্ধি পাওয়ার মানে হলো কি বলো তো, উৎপন্ন নিউক্লিয়াসগুলো বেশি পরিমাণে কিন্তু বন্ধন শক্তি মানে কি, নিউট্রন প্রোটনের বন্ধন শক্তি বেশি মানে কি, সেই নিউক্লিয়াসগুলো বেশি স্থিতিশীল হবে এবং কী হবে প্রচুর পরিমাণে কিন্তু এক্ষেত্রে এনার্জি যেটা আছে সেটা অর্থাৎ শক্তিটাকে কিন্তু রিলিজ করবে বা ছাড়বে বা নির্গত হবে, যাই হোক। এবার নিউক্লিয় সংযোজন মানে কি, দেখো নিউক্লিয় সংযোজনের লেখচিত্র যদি বলি আমরা, নিউক্লিয় সংযোজনই, হ্যাঁ তাই তো বলছে নিউক্লিয় সংযোজন, হ্যাঁ নিউক্লিয় বিভাজন হয়ে গেলো নিউক্লিয় সংযোজন। আচ্ছা নিউক্লিয় কোশ্চেনটা কি, শক্তির কারণ ব্যাখ্যা করতে বলছে, শক্তির কারণ, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো যখন কী হচ্ছে, দেখো দুটো খুব হালকা নিউক্লিয়াস, যেমন ধরো তুমি দুটো হাইড্রোজেনের সাথে চিন্তা করো, দুটো হাইড্রোজেন আইসোটোপ নিতে পারো। তো কী হচ্ছে, দুটি হালকা মানের নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি কী হচ্ছে, একটি ভারী মানের নিউক্লিয়াস উৎপন্ন করবে, যেরকম দুটো হাইড্রোজেন যুক্ত একটা হিলিয়াম তৈরি করতে পারে, তাই না। তো যখন দুটো হাইড্রোজেন অর্থাৎ দুটো হালকা মানের নিউক্লিয়াস যুক্ত একটি ভারী মানের নিউক্লিয়াস গঠন করবে, তখন লেখচিত্র দেখা যাবে কি বলতো, এই যে বন্ধন শক্তি যেটা আছে, সেই বন্ধন শক্তিটা কী হবে, এদিকে আলো যাই হোক রড লাইটের, তো এক্ষেত্রে কী হবে বন্ধন শক্তিটা কী হবে, তো এই ক্ষেত্রে লেখচিত্রের ক্ষেত্রে কী হবে, বন্ধন শক্তি অনেক দ্রুত হারে কিন্তু কী হবে ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে। তার মানে কি হচ্ছে, দুটো হালকা মানের নিউক্লিয়াস কী হচ্ছে একত্রিত হয়ে একটা ভারী মানের নিউক্লিয়াস তৈরি হচ্ছে, যেরকম দুটো হাইড্রোজেন যুক্ত একটি হিলিয়াম তৈরি করতে পারে। এর ফলে কী হচ্ছে, তাদের যে বন্ধন শক্তি আছে সেই বন্ধন শক্তি কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাবে, মানে ইনক্রিজ হচ্ছে। তো যেহেতু এই ক্ষেত্রে কী হচ্ছে যে নিউক্লিয়াসের যে স্থায়িত্ব অর্থাৎ শক্তিও বেশি বৃদ্ধি পাচ্ছে, তো নিউক্লিয়াসের স্থায়িত্ব কিন্তু এই ক্ষেত্রেও অনেক বেশি বেড়ে যাবে। তাই বলা হচ্ছে যে এই যে নিউক্লিয় বিভাজনের চেয়ে কী হচ্ছে নিউক্লিয় সংযোজনে কিন্তু বেশি শক্তি নির্গত হবে, কারণ প্রচুর পরিমাণে দুটো পদার্থ এরকম আছে তাদেরকে এরকম অ্যাড করে দেওয়া মানে নর্মাল বিষয় না কিন্তু। তো এই নিউক্লিয় নিউক্লিয় সংযোজনের জন্য কিন্তু যে পরিমাণে এনার্জি লাগে, আমরা জানতাম কি এটা 10⁻⁷ লাগে, এই যে এনার্জিটা, এই এনার্জি কিন্তু ভাবো না যে কাঠ, কয়লা, ডিজেল ইত্যাদি পুড়িয়ে আসবে, এটা বের করার জন্য কিন্তু আমরা বলতে পারি যে হিউজ পরিমাণে একটা শক্তি কিন্তু আমাদের লাগে, যেটা আলটিমেটলি কিন্তু আমাদের নিউক্লিয় বিভাজনের থেকেই আসে। হলো এরপরের দেখো প্রশ্নতে যাব। তো এর জন্যে নর্মাল রিয়াকশন না, তো নিউক্লিয় সংযোজন নিউক্লিয় বিভাজনের মধ্যে অনেক ডিফারেন্স। নিউক্লিয় বিভাজনে যতটা শক্তি উৎপন্ন হবে নিউক্লিয় সংযোজনে তার থেকেও বেশি, কারণ দুটো পদার্থ যুক্ত করে একটা নতুন একটা ভারী পদার্থ উৎপন্ন হচ্ছে, ভিন্ন ধর্মী একটা পদার্থের কথা কিন্তু এখানে বলছি, তাই না। আচ্ছা এইবার পরের প্রশ্ন কত নাম্বার এটা, ও আচ্ছা 9 নাম্বার, নর গেটের সত্য সারণী লেখো, অর্থাৎ নর গেটের আমাদের ট্রুথ টেবিল লিখতে হবে। তো এগুলা লেখা হয়ে গেলে লিখে ফেলো, তো আমি সাইড দিলাম, দেখে নাও। এবার আমি একটু মুছে দেখো ট্রুথ টেবিলটা করে দিই, কিছু নেই, একদম ইজি ট্রুথ টেবিল। অর গেট, নর গেট, অ্যান্ড গেট, নান গেট যতগুলো আছে না সবগুলো ট্রুথ টেবিল রেডি করে রেখে দিও।
আর একটা প্রশ্ন কিন্তু খুব দেয় যে দুটো নর গেট বা দুটো এই গেট থেকে একটা এই গেট তৈরি করো, অর্থাৎ নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করো, বা দিতে পারে যে দুটো অর গেট দুটো নান গেট থেকে হয়তো কী বলবো, হ্যাঁ নর গেট তৈরি করো, ওয়ান গেট তৈরি করো, এগুলো ভালো করে বিবেচনা করবো। দেখো নর গেটের ক্ষেত্রে যদি আমরা সত্য সারণী অঙ্কন করি, ট্রুথ টেবিল যেটাকে বলছি, আমরা ইনপুট ধরে নিই একটা এ বি এই গেল, আর আউটপুট যেটা আছে সেই আউটপুটটা আমরা ধরে নেবো কী বলো তো, ধরলাম হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আউট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, একটা ইনপুট যাবে, একটা যাবে হচ্ছে আউটপুট। এবার ইনপুট আউটপুটের মধ্যে যদি আমরা চিন্তা করি, তো প্রথমতই দেখো এটা কী হবে, দেখো 0 0 যদি বসাই, অর্থাৎ 0 0, অর্থাৎ ইনপুটে যদি 0,0 বসাই, অর্থাৎ এও 0 বিও 0, তাহলে এটা হয়ে যাবে 1। এবার 0,1 ধরো, এটা হয়ে যাবে কী বলো তো 0 হয়ে যাবে। এবার একই রকমভাবে যদি করি 1 0, এটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা নর গেটের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ অন্য গেটের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আবার ধরো এটা আমরা কী করলাম 0 করলাম, না 0 0 তো হয়ে গেল, লাস্ট আছে 1 1 1 1, তাহলে এটাও হয়ে যাবে 0। বাস এটাই কিন্তু আমাদের সেই সত্য সারণী বা আমরা বলতে পারি ট্রুথ টেবিল, তাই না? এবার কী আছে প্রশ্ন, একে সার্বজনীন গেট বলে কেন? সিম্পল, কারণ শুধুমাত্র নর গেট ব্যবহার করেই আমরা অন্যান্য যে গেটগুলো আছে, যেরকম ধরো অ্যান্ড গেট, অর্থাৎ নট গেট থেকে আমরা অ্যান্ড গেট তৈরি করতে পারবো, একই রকমভাবে অর গেটও তৈরি করতে পারবো, একই রকমভাবে নট গেটও তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের নর গেট থেকে কিন্তু আমরা এই সমস্ত গেটগুলো তৈরি করতে পারবো। যেহেতু নর গেট থেকে কী করবো, অ্যান্ড অর নট যে কোনো লজিক গেট বা সার্কিট তৈরি করা সম্ভব, তার জন্য একে সার্বজনীন গেট বলা হয়। এবার নর থেকে বলেছে যে, হ্যাঁ তাই তো, হ্যাঁ এবার দেখো বলছে নর থেকে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট কীভাবে পাওয়া যাবে। এইবার কীভাবে পাওয়া যাবে, দেখো দুটি, এটা মনে হয় সম্ভবত আগের সেটও মনে ছবি টবি দিয়ে এঁকেছিলাম, তো আগের সেটা তো পড়েই নিছো, তাও চলো পরীক্ষার আগে একবার আমি তোমাকে বলে দিই, দেখো হয়ে যাবে ক্লিয়ার। যদি না দেখে থাকো তাহলে আগের সেটটা দেখো, দেখো ক্লিয়ারলি ওখানে মেনশন করা আছে। দেখো নর গেট থেকে যদি আমরা অ্যান্ড গেট তৈরি করতে চাই, তো বলছে যে দুটি নর গেটকে সাধারণত নট গেট হিসাবে ব্যবহার করতে হবে। দেখো দুটো নর গেট, তার মানে ফার্স্টে কি আসছে আমাদের লজিকটা, আমি হালকা হালকা বুঝিয়ে দিচ্ছি, হালকা না একদম ক্লিয়ারই অ্যানালাইসিস করে দিই ভালোভাবে, রিভিশন যত করবে তত ভালো। দেখো আমাদের কি করতে হবে প্রথম কনসেপ্টে, যে দুটো নর গেটকে, অর্থাৎ দুটা নর গেট যেটা আছে সেই দুটো নর গেটকে আমাদের কী করতে হবে, ইনপুট হিসাবে ব্যবহার করে কী করতে হবে, নট গেট হিসাবে কী বলবো, দুটো নর গেটকে নট গেট হিসাবে ট্রিট করতে হবে, যেখানে আমরা ইনপুট হিসাবে বলতে পারি। ওকে, আচ্ছা চলো দুটা নট গেটকে নট গেট হিসাবে ব্যবহার করতে হবে। ওকে, আমরা একটা ইনপুট আঁকবো, ইনপুটের মধ্যে দেবো। এবার এখানে দুটো পার্ট দেবো, একটা এ দেবো, একটা বি দেবো, ইনপুট আমরা যেভাবে দিই ছবিতে, তাই না? তারপরে কি করতে হবে, সেই ইনপুট দুটিকে সাধারণত কী করতে হবে, তৃতীয় আর একটা নর গেটের সাথে কী করতে হবে, আমাদের অ্যাড করে দিতে হবে। দিলে পরে কি হয়ে যাবে, মানে এই দেখো এখান থেকে এ বি যে দুটো পাচ্ছি, সেটাকে আর একটা কী করতে হবে, নর গেটের সাথে আমাদের অ্যাড করে দিতে হবে। দিলে পরেই কিন্তু আমরা অ্যান্ড গেট পেয়ে যাব। কী পাবো, অ্যান্ড গেট। তার মানে কী দাঁড়াচ্ছে এখানে, দেখো এই যে আমাদের ইটা আসছে, অর্থাৎ এ প্লাস বি যেটা আছে টোটালটা কী হচ্ছে, এর বার আকারে চলে আসছে। আমরা এরকম লিখতে পারি, বা লিখতে পারি এ ডট বি ফর্মও লিখতে পারি। অর্থাৎ এখানে বলবো কীরকম, যে ওয়াই কস্ট কী হবে, এ বার বি টোটাল বারটা, তাই তো এ ডট বি ফর্মটা আমরা আনতে পারি। এটা ব্যাখ্যা গেল। আর ছবি তো দেখো, ছবি ব্যাখ্যা আগের ভিডিওতেও করে দেওয়া আছে, জাস্ট একটু রিভিশনের জন্য আমরা আরেকবার একটু ঝালিয়ে নিলাম বা দেখে নিলাম। আচ্ছা এরপরে কী কোশ্চেন আছে, ও নয়ের অথবা, এটা 9 নম্বর প্রশ্ন ছিল, 9-এর অথবাতে আছে যে 16.25 দশমিক সংখ্যাটিকে দিক সংখ্যায় প্রকাশ করো, বুলিয়ান সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি বার দেখো কোন গেট দ্বারা প্রকাশ করা সম্ভব। 9-এর অথবাটা, এটা বিশাল বড় একটা ভাগ করতে হবে, আর কিছু না। তো এটা তো পারবা, একদম ইজি, কিচ্ছু নেই। 9-এর অথবাতে কত আছে সংখ্যাটা, 16.25, তাই তো
এই যে সংখ্যাটা আছে এটাকে জাস্ট আমরা কি করব 2 দিয়ে ভাগ করতে থাকবো। দেখো প্রথমতই 16 সংখ্যাটাকে ভাগ করতে পারি, তো 16 সংখ্যাটাকে ভাগ করলে কি পাবো, 16কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে, দেখো আমাদের 16কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের 8 চলে আসছে। তার মানে এই ক্ষেত্রে কোনো রকম সংখ্যা কিন্তু ভাগশেষ আমাদের থাকছে না, তাই তো। তো 16 ভাগ 2 করলে কত আসবে 8, আর এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাগশেষ অর্থাৎ থাকছে না, তো 0 হয়ে যাচ্ছে। আবার 8কে 2 দিয়ে ভাগলে 4 আসে, এটাতেও কিছু থাকছে না, 0। 4কে 2 দিয়ে ভাগ করলে পরে কত থাকবে আমাদের 2 থাকবে, এবং এখানেও কিছু থাকছে না। এবার 2কে 2 দিয়ে ভাগ করলে আমাদের 1 হবে, এখানেও কিছু থাকছে না, অর্থাৎ আলটিমেটলি 1 থাকছে। 1কে কিন্তু এইবার আমাদের লাস্টে যেটা আছে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি এটা 0তে কনভার্ট আমরা বলতে পারি, অর্থাৎ কিছুই এক্ষেত্রে বলতে পারি না, অর্থাৎ 1/2 = 0। এই তো গেল। এবার লাস্টে থাকবে কি 0.25 যেটা আসবে, এখানটায় লিখে দেই 0.25, এটাকে এবার আমাদের নেক্সট স্টেপে কাজ করতে হবে। তো এটা মানে কি, এটা আমরা 0.5 যদি আমরা 2 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, ধরো এটাকে 2 দিয়ে দশমিক যেহেতু আসে তাহলে আমাদের গুণ করতে লাগবে, তো গুণ করলাম, এটা আসলো। এবার এই যে সংখ্যাটা আছে এটাকে যেভাবে হোক আমাদের 1 আনতে হবে, তাহলে 0.5কে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে আমাদের 1-এ কনভার্ট হয়ে গেল, বাস আমাদের 1 আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো 0.25 মানে আমরা কি পাচ্ছি, এটার মানে কিন্তু আমরা বলতে পারি এটা পাচ্ছি কত বলো তো, 0. পাচ্ছি কত 182। আচ্ছা আরেকটা পার্ট কোথায় গেল, ও আচ্ছা এখানে, এই যে এই পার্টটা যে আছে এই পার্টের থেকে আমরা কি পাচ্ছি, চলো এখানে মেনশন করে লিখে দিচ্ছি, এখান থেকেও আমাদের সেম বের করতে লাগবে টোটাল ভাগফলটা। এখানে কত থাকে 16, তাই তো, তাহলে 16 এটা হচ্ছে 10-এর উপর বেস করে করব, আর এদিকে টোটালটাই তো 0 চলে আসছে, ওখানে টোটালটাই 0 চলে আসছে, তাই না। ও হ্যাঁ 1 আছে, তাহলে 1 1 2 3, তারপরে 1 2 3 4টে শূন্য, 4টে শূন্য, 4টে শূন্য বলতে 1টা 2টো 3টে 4টে, এই যে দিলাম 2, বাস হয়ে গেল। এবার টোটালটাকে আবার সুন্দর একটা ফর্মেশন আনতে হবে, অর্থাৎ 16.25 যেটা আছে এটা 10 ডেসিমেলে কী হবে, 2 ডেসিমেল 10 ডেসিমেল, যাই হোক এটা দেখো হবে কি 10,000। এই সংখ্যাটায় দুটোকে একসাথে জুড়ে দেবো, 1 2 3 4, 2 3 4 হয়ে গেল, 0.01, এই যে নিচে লিখে দাও 2, বাস সলিউশন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট প্রশ্নতে আবার যাব, এই টাইপের কোশ্চেনগুলো প্রিপারেশন করে রেখে দিও, হ্যাঁ। এবার দেখো বুলিয়ান সমীকরণ y = a প্লাস a বার প্লাস b বার কোন গেট দ্বারা প্রকাশ করা সম্ভব। তো বুলিয়ান, তো এটা দেখো এটা হচ্ছে বুলিয়ান বীজগণিত, দেখো এক্ষেত্রে a প্লাস b বার, তো এটা ডি মর্গান তত্ত্ব অ্যাপ্লাই করতে হবে, এটা নান গেট হয়ে যাবে, ঠিক আছে। চলো আমরা এটা একটু করে নেই, এদিকেই করে দিচ্ছি, নান গেট হবে, অ্যান্সার হবে নান গেট, হ্যাঁ। নান গেট হবে। তো দেখো ওই ক্ষেত্রে কী হবে, ডি মর্গান যে তত্ত্ব রয়েছে না, সেই ডি মর্গান তত্ত্ব অনুযায়ী আমাদের কিন্তু এটা করতে হবে। কোশ্চেন নাম্বারটা দেখে নিই, এটা ও 9 অর ডি মর্গান তত্ত্ব, হ্যাঁ মর্গান তত্ত্ব, ডি মর্গান থেকে পাবো, দ্য মর্গান বলা হয়, দ্য মর্গান, তাই না, দ্য মর্গান তত্ত্ব থেকে আমরা যে বলছি ডি মর্গান তত্ত্ব, সেটা এ বার প্লাস বি বার ইকুয়ালস টু কী হয় বলতে পারি, যে এ বার প্লাস বি বার ইকুয়ালস টু বলতে পারি টোটালটা কী হয় এ ডট বি ফর্ম হয়ে যাবে, এটা আমরা ডি মর্গান তত্ত্ব থেকে লিখবো, তাই তো, এ ডট বি ডট। এই দেখো এ আর বি হলো যেটা, সেটা কিন্তু নান গেটের সমীকরণ, তাই না। তার মানে এই যে এখানে এ ডট বি যেটা আছে এটাই কিন্তু কী বলতো, এটাই ভেক্টর চিহ্ন কেন দিচ্ছে, এটা হচ্ছে কি নান গেটের সমীকরণ কিন্তু হয়ে যাবে, হলো, বাস এটা নান গেট সমীকরণ হয়ে গেল, বাস এটাই অ্যান্সার। পরের প্রশ্ন যাবো, দেখো এটাই হচ্ছে কি, এটা হচ্ছে কি নান গেট, বাস হয়ে গেল, গল্প শেষ। দ্য মর্গান, ঠিক আছে, এরকমই ওই হবে ডি মর্গান তত্ত্ব। এরপরে আছে 10 নাম্বার, বিস্তার মডুলেশন কাকে বলে। বিস্তার মডুলেশন মানে এর আগের সেটাও করা হয়েছে, অ্যাম্প্লিটিউড মডুলেশন, এর উপর অঙ্ক করা হয়েছে। দেখো উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের বিস্তার যদি তথ্য সংকেতের কি হবে বিস্তারে পরিবর্তন অনুযায়ী পরিবর্তিত হয়, তাকেই কিন্তু বিস্তার মডুলেশন বলবো। তার মানে কি দাঁড়ালো, উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের বিস্তার যদি কি বলা হয় যে সংকেত বিস্তারের
কী বলছে, সংকেত বিস্তারে পরিবর্তন হয়, তাই তো, তখন তাকে কিন্তু আমরা বিস্তার মডুলেশন বলবো। চলো আরেকবার আমরা জিনিসটা বলে নিই। কী হচ্ছে, উচ্চ কম্পাঙ্কের বাহক তরঙ্গের বিস্তার যদি তথ্য সংকেতের বিস্তারের পরিবর্তন অনুযায়ী পরিবর্তিত হয়, তবে তাকেই কিন্তু আমরা বলতে পারি যে সেটাকে বলবো হচ্ছে বিস্তার মডুলেশন বা অ্যামপ্লিটিউড মডুলেশনও বলবো। এবার পরের পার্টে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে রেখাচিত্রের সাহায্যে বিস্তার মডুলেশনের সংজ্ঞা দাও। আচ্ছা, একটি রেখাচিত্র, আচ্ছা, একটি টাওয়ারের উচ্চতা 125 মিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিমি হলে টাওয়ারটির সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত সংকেত পাঠাতে পারে। এ তো টাওয়ারের অঙ্ক, তো আমাদের d=√2 আর এই যে আছে সেটাই আমরা ইউজ করবো এখানে। এটা কত নম্বর? 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বরে আমাদের ফর্মুলাটা মনে রাখবা, এটা দিয়ে কিন্তু রিলেটেড প্রশ্ন হচ্ছে যে কি d=√2rh। এবার এখানে শুধুমাত্র মান বসাই দিলে কিন্তু হয়ে গেলো। টাওয়ারের উচ্চতা কত আছে এখানে দেখো, টাওয়ারের উচ্চতা 125 আছে, আর ব্যাসার্ধ কত আছে 6400। তো 6400 যেটা আছে কিলোমিটার, সেটাকে কি মিটারে আমাদের আনতে হবে। তো মিটার আনলে 10⁶ দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে লিখবো দেখো যে 2 × 6400 যেটা আছে, 6400কে আমরা কি করব সাধারণত কি বলবো মিটারে আনবো। কিলোমিটার থেকে মিটার আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে। তো 10⁻³ দিয়ে গুণ করে দিলাম, আচ্ছা হয়ে গেল। আর এটাকে এইচ আছে কত 100, কত আছে এটা 125। তো ওটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেটারে মারো। তো ক্যালকুলেটারে মারলে এর উত্তর পেয়ে যাবা, দেখবা সুন্দর একটা রেজাল্ট। চলো করে ফেলো। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব। ওকে, নেক্সট অঙ্কতে যাব। তো এটা বের করে নিও ক্যালকুলেটারে মেরে দেখে, এটা তো সম্ভবত 40 কিমি কিছু একটা আসবে, বের করে নিও এটা। হ্যাঁ, সলিউশনটা এই ক্যালকুলেশনটা নিচে করে নিও। ওকে, শুধু ক্যালকুলেটারে মেরে দেখো কত আসছে। 40 কিমি হয়তো চলে আসবে। ওকে, 40 কিমি বা তার আশেপাশে কিছু একটা। আচ্ছা, তারপরে অথবাতে আছে দেখো যে টিভি সম্প্রচারে উপগ্রহ ব্যবস্থা ব্যবহার করা হয় কেন? ভূমি তরঙ্গ ও আকাশ তরঙ্গের মধ্যে পার্থক্য, এর আগের সেটার মধ্যে ছিল প্রশ্নটা। ভূমি তরঙ্গ দ্বারা সম্প্রচারের সীমা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর আগে সেটা ব্যাখ্যা করছিলাম। দেখো টিভি সম্প্রচার, একটা নতুন প্রশ্ন। টিভি সম্প্রচারের উপগ্রহ কেন? দেখো, কারণ টিভির সিগন্যাল খুব উচ্চ কম্পাঙ্কের হয়, যেরকম VHF হতে পারে, VHF, ঠিক VHFই তো হয়, ঠিকই তো। তো 10-এর অথবা অর কোশ্চেনটা দেখো কি বললাম, VHF, এটা একটা তরঙ্গ হতে পারে টিভির। আর একটা হতে পারে কীরকম UHF। কী লিখবে বলো তো? UHF। এইবার চলো একটু ব্যাখ্যা করি বিষয়টা। সাধারণত কী হয়, টিভির যে সিগন্যালটা হয় সেটা কী হয়, খুব উচ্চ কম্পাঙ্কের। হ্যাঁ, সেটা VHF বা UHF ফর্মে হতে পারে, যা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যেতে পারে, অর্থাৎ চলে যায়। তাই প্রতিফলনের জন্য কৃত্রিম উপগ্রহ কিন্তু এক্ষেত্রে প্রয়োজন। কেন বলছি? যেহেতু এটা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যেতে পারে, তার জন্য কি হচ্ছে, এক্ষেত্রে প্রতিফলনের জন্যই করা হয় কৃত্রিম উপগ্রহ কিন্তু প্রয়োজন হয় এই ক্ষেত্রে। তাহলে মেনটা কিন্তু চলে যায় তার জন্য। আর আরেকটা প্রশ্ন আছে দেখো এর সঙ্গে, যে ভূমি তরঙ্গ এবং আকাশ তরঙ্গের মধ্যে পার্থক্য। এর আগের দিনও কিন্তু এই প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম। দেখো, ভূমি তরঙ্গ যেটা আছে সেটা ভূপৃষ্ঠ ঘেঁষে চলে, ভূপৃষ্ঠ ঘেঁষে কিন্তু ভূমি তরঙ্গ যাচ্ছে। আচ্ছা, কারণ দূরত্বটা বেশি কভার করতে পারে না, কম দূরত্বের জন্য এটা হচ্ছে। এবার আকাশ তরঙ্গ কী করছে, আয়নোস্ফিয়ারে তো যাচ্ছে। আয়নোস্ফিয়ারে যাওয়ার পরে সেটা কী হচ্ছে, আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হচ্ছে। কারণটা কি, অনেক দীর্ঘ তরঙ্গ, দীর্ঘ দূরত্বের জন্য। কী হচ্ছে, দীর্ঘ দূরত্বের জন্য। তো আকাশ তরঙ্গ কী করছে, আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়ে আবার কি হচ্ছে, আবার চলে আসছে, প্রতিফলিত হয়ে চলে আসে, আবার ফিরে চলে আসছে। ব্যাস, এটা আমরা পার্থক্য বলতে পারি। তার মানে ভূমি বরাবর যাচ্ছে, আর একটা হচ্ছে আকাশ থেকে আলটিমেটলি ঘুরে চলে আসছে, আয়নোস্ফিয়ার থেকে ব্যাক করে প্রতিফলিত হয়ে চলে আসছে। দুটো আমরা লক্ষ্য করলাম এই বিষয়টা। আচ্ছা, তারপরের প্রশ্নটা কী বলছে, যে ভূমি তরঙ্গ দ্বারা সম্প্রচারের সীমা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? দেখো, ভূমি তরঙ্গ দ্বারা সম্প্রচারের সীমা যেসব বিষয় নির্ভর করে, এগুলো কিসের উপর হতে পারে? এর আগের দিনে এই প্রশ্নটা সলভ করছিলাম, ব্যাখ্যা করতেছিলাম। তো বলছিলাম যে অ্যান্টেনার উচ্চতা, প্রেরক এবং গ্রাহক, অ্যান্টেনার উচ্চতা যত বেশি হবে সম্প্রচারের সীমাও তত কিন্তু বাড়বে। চলো আর একবার বলে দিচ্ছি, অ্যান্টেনারের উচ্চতা, তার মানে কি, প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনার উচ্চতা যেটা আছে কি না, রিসিভার সেন্ডার যেটাকে বলি, প্রেরক এবং গ্রাহক অ্যান্টেনার উচ্চতা যত বেশি হবে সম্প্রচারের সীমাও কিন্তু তত বেশি হবে। 1 নম্বর পয়েন্ট বলতে পারি। এবার নেক্সটে বলতে পারি কীরকম, যে
কম্পাঙ্ক। কীরকম? তরঙ্গের কম্পাঙ্ক। তরঙ্গের কম্পাঙ্ক অর্থাৎ তরঙ্গের কম্পাঙ্ক বাড়লে শক্তির যে অপচয় যেটা আছে সেটা কিন্তু বেড়ে যেতে পারে, ফলে সীমা কমে যাবে। তাই কম্পাঙ্ক ভূমি তরঙ্গের জন্য কিন্তু যথেষ্ট ভালো। এক্ষেত্রে আমরা মানে তাই কম কম্পাঙ্ক মানে বেশি কম্পাঙ্ক না, কিন্তু যত কম কম্পাঙ্ক মানে কম অল্প অল্প, ক্লিয়ার? যত অল্প বা কম কম্পাঙ্ক আমরা ব্যবহার করবো তো সেক্ষেত্রে কী হবে, ভূমি তরঙ্গের জন্য কিন্তু ততটাই ভালো হবে। এবার লাস্ট আরেকটা বলতে পারি কীরকম, যে দেখো মাটির পরিবাহিতা রয়েছে, তারপরে ভূ প্রকৃতির উপর এটি কিন্তু অনেকটা নির্ভর করে। কি নির্ভর করে? তাই সমুদ্রের উপর দিয়ে যখন ভূমি তরঙ্গ অনেক বেশি দূরে, যে কারণে কী হচ্ছে বলো তো, সমুদ্রের মধ্যে তো গাছপালা বাড়িঘর কিছু নেই না, যে কারণে সমুদ্রের উপর দিয়ে কী হচ্ছে অনেক বেশি, অর্থাৎ ভূমি তরঙ্গ অনেক বেশি দূর পর্যন্ত কিন্তু যেতে পারে। কারণ তাছাড়াও বলতে পারি কীরকম, সমুদ্রের জলটা কী হয়, নোনা টাইপসের হয়। নোনা বলতে কীরকম, লবণযুক্ত, অর্থাৎ NaCl এর ব্যাপারটা আছে, পজিটিভ নেগেটিভ আয়নের ব্যাপারটা আছে, তার জন্য বলতে পারি যে এটা গুড কন্ডাক্টর বা ভালো পরিবাহী বলতে পারি, তাই না? এবার চলে আসছি পরে সেকশন নাম্বার সি, তাই তো? আচ্ছা, 10-এর এতে বলছে একটি উত্তল লেন্সকে বস্তু ও পর্দার মাঝে রাখা হলে লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। খুব ভালো হোক। দুই অবস্থানের জন্য প্রতিবিম্বের উচ্চতা I1 ও I2 হলে দেখা হয় যে বস্তুর উচ্চতা I cos √I1 I2। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা চলো একটু হালকা করে দিই, কারণ খুব কঠিন কোশ্চেনও না, ইম্পর্টেন্ট মোটামুটি। এটা বোর্ডটা টোলটা ক্লিন করে নিই, হ্যাঁ, তারপরে শুট অন করি আবার। দেখো আমাদের সেকশন সি এর প্রশ্ন প্রথমটা একটু প্রমাণ করতে হবে এটা। তো 11 নম্বর প্রশ্নটা দেখো, প্রথমতই আমরা যদি বলি যে বস্তুর উচ্চতা, সেটা আমরা ধরলাম হচ্ছে I, হ্যাঁ, যেটা কোশ্চেনে আছে। আচ্ছা, বস্তুর উচ্চতা কি বলছে, I ধরলাম, আর প্রতিবিম্বের উচ্চতা এটা লিখে দিতে হবে। বস্তুর উচ্চতা সেটা হচ্ছে I আমি ধরে নিলাম। আচ্ছা, গেল। এবার প্রতিবিম্বের উচ্চতা যেটা দেওয়া আছে, দেখো প্রতিবিম্বের উচ্চতা একটা দেওয়া আছে, দেখো I1, একটা আছে I2, এটাই তো আমাদের দেওয়া আছে, তাই না? আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যদি বিবর্ধনের কথা চিন্তা করি, যে রৈখিক বিবর্ধন, কেন রৈখিক বিবর্ধনের কথা এখানে বলবো আমরা, দুই অবস্থান, তাহলে প্রথম যে অবস্থান আছে, ফার্স্ট পজিশন যেটা আছে, প্রথমের ক্ষেত্রে কী বলবো, বিবর্ধন যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ধরে নিলাম M1, হ্যাঁ, M1 ধরলাম। এই M1টা একটা ফর্মুলা আমরা লিখতে পারি, সেটা কীরকম, যে I1/I লিখবো, I1/I, ওকে। আচ্ছা, এটার মানে কি, এটাকে আবার আমরা লিখতে পারি V/U ফর্মে লিখবো। আচ্ছা, লিখলাম। এবার সেকেন্ড পজিশনে যেটা হবে, সেক্ষেত্রে বিবর্ধন যেটা আছে সেটা হচ্ছে M2 আমরা ধরে নিলাম, M2। এটাও সেম কি বলবো, I2/I হবে, যেটা আমরা আলটিমেটলি কিন্তু ওই একই রকম, মানে যে V/U যেটা আছে বাস ওটাকে কিন্তু অল্টারনেটিভ আমাদের করে নিতে লাগবে, অর্থাৎ এক্ষেত্রে U/V ফর্ম হয়ে যাবে। এইবার চিন্তা করো, এই যে দুটো বিবর্ধন আছে, এই দুটো বিবর্ধনকে যদি আমরা গুণ করি, অর্থাৎ এটা ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2কে যদি আমরা গুণ করি, অর্থাৎ M1 M2 যদি করি, তাহলে M1 M2 আমাদের কত আসবে, I1/I, রাইট, এবং I2/I, এটাও ঠিক হবে। এটাই কষ্ট লিখবো কি, V/U। এটা কিন্তু বিবর্ধন, এটা কষ্ট 1 হয়। কেন 1 হয় তুমি লক্ষ্য করে দেখো, এটা মাল্টিপল সাইন U/V, কাটাকাটি করো, সবগুলো কেটে গেলে এবার আমাদের 1ই হয়ে যাচ্ছে, তাই না? তো এখান থেকে লক্ষ্য করো আমাদের থাকছে কি, যে I1 I2 সমান এই I1, এই যে আইটা আছে, লক্ষ্য করো এই যে পার্টটা, এই পার্টটা কি হচ্ছে I1 I2/I² হচ্ছে, এটা I² হচ্ছে যেটা ইকুয়ালস টু 1 হয়ে যাবে, তাই না? তাহলে I সমান লিখতে পারি I1 I2 স্কোয়ারটা। তাহলে এখান থেকে ইমপ্লাই করলে I এর মানটা আমাদের কি আছে, √I1 I2, বাস এটাই প্রমাণ করতে বলছিল, তো প্রমাণ হয়ে গেল আমাদের, খুব ইজি মেথডেই প্রমাণ হয়ে গেল আমাদের। ওকে, দেখা যাচ্ছে কি এটা, নাহলে এখানে আমি সাইডে একটু করে দিই, সেটা হচ্ছে কি হবে, I² = I1 I2, তাহলে I² হবে, তাহলে I = √I1 I2, বাস এটাই আমরা প্রমাণ করলাম। চলে আসছে নেক্সট প্রশ্নতে। 2 নম্বরে বলছে যে 2 সেমি ব্যাসার্ধের একটি কাচের গোলকের অভ্যন্তরে একটি বায়ু বুদবুদ আছে। আচ্ছা, থাকলো বায়ু হতে
ব্যাস বরাবর বুদবুদটি দেখলে 1 সেমি ভিতরে কি বলছে আছে বলে মনে হয়। কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে বুদবুদটির প্রকৃতি অবস্থান নির্ণয় করো। এই ক্ষেত্রে লক্ষ্য করো যে কোশ্চেন নাম্বার কত, বি নাম্বার। এক্সপ্লেনেশন করি ফার্স্টে। এক্ষেত্রে আর বলছে কি -2, μ1 বলছে কি 1.5, রাইট, আর μ2 বলছে কত 1, আর ভি বলতে -1 সেমি। তাহলে পরে আর পাচ্ছি কীরকম, -2 সেমি পাচ্ছি, একটা পার্ট পেলাম, একটা পাবো হচ্ছে μ1, একটা পাবো μ2, আর একটা পাবো কি, আর একটা লাস্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি, তাই না? তাহলে যেটা পাচ্ছি ভি, তাহলে ভিটা আমাদের কত হচ্ছে -1 সেমি হয়ে গেল। আর μ1 দেখো কোশ্চেনে আমাদের দেওয়া আছে কত, μ1 এর মান কত আছে, বায়ু 1.5 দেওয়া আছে, তো লিখবো দেখো 1.5, আর μ2টাকে আমরা 1 ধরলাম। আচ্ছা, এই গেল হচ্ছে বিষয়, মানে বুদবুদটির ক্ষেত্রে হচ্ছে। তো এবার গোলীয় তলে প্রতিসরণের সূত্রতে কী বলা হয়, μ2 মাইনাস μ1, আচ্ছা μ2 মাইনাস ভি মাইনাস μ1/u, এই যে একটা সূত্র আমরা পড়ছিলাম, এটার কী লিখে বলতো, গোলীয় তলে প্রতিসরণের সূত্র, এটা হচ্ছে সেই ফর্মুলাটা। তো μ2 মাইনাস μ1 বলবো আর, এটা আমরা লিখতে পারি এক্ষেত্রে। এবার কিছুই না, জাস্ট মানগুলো বসিয়ে দাও, দেখো সূত্রটা ক্যালকুলেশন চলে। তাহলে এখানে 1/-1, μ2-র মান তো আমাদের এখানে কী আছে বলো তো দেখি, 1 আছে, আর μ1-এর মান কত আছে 1.5, আর ইউ-এর মানটা কত আছে এখানে, ইউ-এর মানটা তো লিখি নাই আমরা, ইউ-এর মানটাই তো আমাদের এক্ষেত্রে বের করতে হবে, তাই না? তো লিখলাম, আচ্ছা 1.5 হয়ে গেল। আর কি তথ্য আমরা পাচ্ছি এখানে, দেখো এখানে μ2 মাইনাস μ1, এই দুটোর আমাদের মান বসাতে হবে। μ2 বলতে কোনটা বোঝাচ্ছে 1, আর μ1 বলতে 1.5 ডিভাইডেড বাই আর বলতে -2। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী মান আসবে, দেখো -1 একটা পার্ট থেকেই যাচ্ছে, আর এদিকে -1.5 থেকে যাচ্ছে, এটা হচ্ছে ইউ, আর এখানে হচ্ছে 0.5 থেকে যাচ্ছে -2, তাহলে মাইনাস কেটে গেল। এটাকে যদি আমরা ইমপ্লাইতে লিখি, দেখো আমাদের থাকছে -1.5/u, এটা ইকুয়ালস টু 0.5/2, আর এই -1 থেকে গেলে +1 হয়ে যাচ্ছে, তো এটা হচ্ছে কি 0.25 + 1, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1.25, এটা আমাদের ইউ এর মানটা বেরোচ্ছে। এবার না 1/u না 1.5, তাই তো 1.5/u, তো এখান থেকে ইউ এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের ক্যালকুলেশনগুলো কত আসবে, 1.2, তাই তো, এটা মাইনাসও হয়ে যাবে, কারণ মাইনাস হচ্ছে 1.25, বাস ইউ এর মানটা বেরিয়ে যাবে। তো ক্যালকুলেশন হয়ে গেলো, এটা কমপ্লিট। এরপরে মানে এত সেমি কিন্তু, হ্যাঁ অ্যান্সারটা হবে এত সেমি। আচ্ছা, তারপরে সি নাম্বারটা আছে যে একটি উত্তল লেন্সের উপাদানের পরম প্রতিসরাঙ্ক কি বলেছে এখানে, যে মিউজি এবং দুই বক্রতলের বক্রতা ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 এবং ফোকাস দৈর্ঘ্য F, লেন্সটি μW প্রতিসরাঙ্কের জলে ডোবালে ফোকাস দৈর্ঘ্য কী হবে। তো আমাদের প্রথমতই যে ফর্মুলাটা আমরা জানি, সেই ফর্মুলাটা দেখো সি নাম্বারটাতে লিখতে পারি, যে এই ক্ষেত্রে 1/FA যেটা হচ্ছে কীরকম হয়, 1/FA, এখানে দুটো আছে, একটা এ আছে একটা জি আছে, তাই না? এটা হচ্ছে কী হবে, μg-1, এই ফর্ম লিখতে পারি, -1/R1 - 1/R2, 1/R1 - 1/R2, এই যে ফর্মুলাটা এটা লিখলাম। এটা হচ্ছে প্রথমে একটা ধরতে পারি, এটা কি বলতো, লেন্স মেকারের সূত্র, ঠিক আছে, বায়ুতে, এটা কি বলতো, এটা হচ্ছে বায়ুতে জায়গা হবে, হ্যাঁ বায়ুতে হচ্ছে, এটা বেরোলো। এবার আর একটা কন্ডিশন কোশ্চেনে আছে, দেখো জলে বলছে, তাই না? তো জলের ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে f(g) যেটা আছে সেটা লিখতে পারি কীরকম, সেটা লিখবে দেখো μg মাইনাস μw, তাই তো। তো লিখবো দেখো μg/μw, এটা ওয়াটার মানে জলের সাপেক্ষে গ্যাস করে দিয়েছিলাম, মাইনাস কী করবো, এটা 1/R1, 1/R1 একটা পার্ট পাবো, মাইনাস লিখবো কী বলতো 1/R2, মানে সিমিলার পার্টটাই এখানে চলে এলো, হয়ে গেল। আচ্ছা, এই দুটো সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ এবার আমরা কি করব, জাস্ট ভাগ করে নেব, অর্থাৎ এই ক্ষেত্রে এবার এই যে FA আর FW যেটা আছে এই দুটোর জাস্ট আমরা রেশিও নিয়ে আসবো, অর্থাৎ আমরা FA/FW নিয়ে আসবো, এবং এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা, এটা ডিভাইড বাই, দেখো এই পার্ট কেটে যাচ্ছে, আর 1/, যেহেতু ফর্ম আছে, তাহলে দেখো এখানে μg - μw, এ দেখো লসাগুলো তাই আসছে,
মিউজি মাইনাস মিউ ডাব্লু আসছে। ওকে, আর এই যে নিচে যে পার্টটা আছে মিউ ডাব্লু একটা থেকেই যাচ্ছে, আর এখানে আমাদের নিচে থাকছে কি বলতো মিউজি মাইনাস ওয়ান, আমাদের এই ফর্মে থেকে যাচ্ছে। এই তো গেল বিষয়। এরপরে আমাদের দেখো এটাকে জাস্ট ক্যালকুলেশন করে দেবো, মিউজি মাইনাস মিউ ডাব্লু, এটা মিউ ডাব্লু হবে, মিউ ডাব্লু হয়ে গেল। এইবার আমরা কী করবো দেখো, বাকিটা ক্যালকুলেশন অর্থাৎ এফ দিয়ে মাল্টিপ্লিকেশন, এফ দিয়ে ফর্মটা নিয়ে আসবো আমরা এই ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে এফ ডাব্লুটা আমাদের বের করতে হবে যেহেতু, তাহলে উল্টে দিলে পরে আমাদের চলে আসবে জাস্ট টোটাল কন্ডিশনটাই আমাদের উল্টে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এদিকে থাকছে কি বলতো মিউ ডাব্লু, মানে এই পার্টটাকে আমরা আরেকটা লাইন করে দিই তাহলে সুবিধা হবে বুঝতে, মিউজি মাইনাস মিউ ডাব্লু ইন্টু লিখবো যে মিউ ডাব্লু ইন্টু লিখবো মিউ জি মাইনাস ওয়ান। তো উল্টে দিলে পরে দেখো যদি আমরা দিই উল্টে তাহলে এফ এ থেকে যাচ্ছে এখানে, তাহলে আমাদের এখানে থাকছে কি যে মিউ ডাব্লু ইন্টু মিউজি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লিখবো যে মিউজি মাইনাস মিউ ডাব্লু হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এফ ডাব্লু যদি বের করি তাহলে আমাদের বেরোচ্ছে এফ অফ এ ডট মিউ ডাব্লু মিউজি মাইনাস ওয়ান, আর এদিকে থাকছে মিউজি মাইনাস মিউ ডাব্লু, বাস এটা কিন্তু এফ ডাব্লুর মান আমরা পেয়ে যাচ্ছি। ওকে, এই তো গেল বিষয়। তো মিউ ডাব্লু ইন্টু মিউজি মাইনাস ওয়ান মিউজি মাইনাস মিউ ডাব্লু, আচ্ছা এটা আমাদের বেরিয়ে গেল। ওকে, সাধারণত জলে ডোবালে পরে লেন্সের ক্ষেত্রে কী হবে, তার ফোকাস দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাবে, তো এটা লিখে দিতে পারো। আচ্ছা, এরপরের প্রশ্ন কি আছে, কোশ্চেন নাম্বার কত ছিল এটা, সি নাম্বার কত কোশ্চেন, 10-এর এর সি, 11 সি কমপ্লিট হয়ে গেল। এবার আসছি অথবাতে, দেখো 10-এর এর অথবাতে বলছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ফোকাসিং এর ক্ষেত্রে নববীক্ষণ যন্ত্রের প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র আঁকো, এক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা কি হবে। তো এক্ষেত্রে দেখো স্পষ্ট দর্শনের ক্ষেত্রে যে ছবিটা আছে আঁকবা তোমরা। এবার অথবাতে আমি এখানে একটু ব্যাখ্যা করে দিচ্ছি, লক্ষ্য করো এখানে স্পষ্ট দর্শনের ক্ষেত্রে ন্যূনতম দূরত্বটা ডি আমরা যেটা ফোকাসিংয়ের ক্ষেত্রে ধরে নিই, তো নবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধন যে রাশিমালাটা হবে সেই বিবর্ধন রাশিমালাটা এম দিয়ে আমরা লিখবো কি বলতো, এম দিয়ে আমরা একটা ফর্মুলা জানি না যে f0/fe ইন্টু 1 প্লাস এফি ডিভাইডেড বাই ডি, তো এটাই তো লিখবো। দেখো f0/fe ইন্টু লিখবো 1 প্লাস এফি/ডি নট ডাব্লু ডি আসছে, বাস এটাই কিন্তু সেই ফর্মুলার মধ্যে পড়ছে, বাস রাশিমালাটা এটা হবে এফি/ডি। আর ছবিটা এখানেও তারপরে দেখো এখানে f0 বলতে কি অভিলক্ষের যে ফোকাস দৈর্ঘ্য সেটা, আর যেটা হচ্ছে তোমার হচ্ছে এফি কি বলতো অভিনেত্রের যে ফোকাস দৈর্ঘ্য সেটা, আর ডি বলতে যেটা হচ্ছে ন্যূনতম যে দূরত্বটার কথা বলছে এখানে, তো 25 সেমি, বা আমরা ন্যূনতম দূরত্ব তার থেকেই কল্পনা করতে পারি। কোশ্চেন গেল কোথায়, চোখের স্পষ্ট দর্শন না। আচ্ছা, তারপরে বি নাম্বার, একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য যথাক্রমে 0.5 সেমি, 2 সেমি এবং তাদের মধ্যবর্তী দূরত্ব 6.5 সেমি, অভিলক্ষ লেন্স হতে কত দূরে এটিকে একটি বস্তুকে স্থাপন করলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, ক্যালকুলেশন করতে হবে আর কিছু না। দেখো এই ক্ষেত্রে প্রশ্ন নাম্বার কত, 11-র অর, তাই তো অরের হচ্ছে কোশ্চেন নাম্বার এটা বি নাম্বার প্রশ্ন। তো এই ক্ষেত্রে প্রথমত দেখো f0 যেটার মান আছে ফর্মুলায় মারবো আর কিছু না 0.5 সেমি গেল এটা, তারপরে হচ্ছে এফি যেটা আছে এফিটা হচ্ছে 2 সেমি, কোশ্চেনে যেভাবে দেওয়া আছে 2 সেমি, আর বস্তু এবং ইসের মধ্যে দূরত্ব যেটা আছে এল আমরা ধরে নিলাম সেটা হচ্ছে 6.5 সেমি আমরা ধরে নিলাম। আচ্ছা, এটা হলো, তাহলে পরে আমরা জানি যে এল ইকুয়ালস টু কী হয় v0 প্লাস লিখবো হচ্ছে কি এফি হয়, তো আমরা এটা লিখবো। এবার আলটিমেটলি v0 এটার মান তো 6.5 দেওয়া আছে, v0 মানটা আমাদের বের করতে হবে, এফি লিখলাম। তো এখান থেকে v0 মানটা কি দাঁড়াচ্ছে, v0 মান দাঁড়াচ্ছে 4.5 সেমি, বাস এটা হয়ে গেল। এরপরে দেখো গাউসের সূত্র অনুযায়ী আমরা 1/v0 লিখতে পারি, 1/v0 ইকুয়ালস টু 1/v0 মাইনাস 1/u0 যেটা আছে সেটা হচ্ছে কি 1/f0 ফর্ম আমরা লিখতে পারি। এইবার জাস্ট মানগুলো যদি আমরা বসাই তাহলে পরে এখানে কিসের মান পেলাম, f0 পেলাম, এফিটা পেলাম, v0 পেলাম, এবার u0 মানটা আর f0 মানটা আমাদের এই ক্ষেত্রে f0 মানটাও আছে, এখান থেকে সিম্পল একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে কি দেখো 1/v0 মানটা কত পাচ্ছে এখানে 4.5, তাহলে 1/4.5 হয়ে গেল,
1/u0 মানটা তো নেই, 1/u0 মানটা আমরা বের করবো, আর f0 মানটাকে আছে 0.5। এইটা ক্যালকুলেশন করলে পরে আমাদের u0 যে মানটা আসবে সেই u0 মানটা চলে আসবে কত বলো তো, অ্যাপ্রক্সিমেটলি তোমরা এটা অবশ্যই খাতাতে করো, দেখবে এটার মান সামথিং অ্যাপ্রক্সিমেটলি চলে আসবে ক্যালকুলেশন করলে পরে 0.5625 সেমির মতো চলে আসবে। বাস ক্যালকুলেশন করে নেবে এটা ক্যালকুলেটরে। তারপরের প্রশ্ন আসছি সি নম্বরে, নববীক্ষণ যন্ত্রের অবিলক্ষ লেন্সের উন্মেষের কী বলছে ব্যাস বড় হয় কেন? এটাতে কত নম্বর আছে? সি তো লাস্টে 1 নম্বরের প্রশ্ন, এটা 1 নম্বরই দেওয়া আছে, বড় ব্যাস কত হয়, বড় ব্যাস হয় কেন, তো এটা 1 নম্বর প্রশ্ন। দেখো বড় ব্যাস নবীক্ষণ যন্ত্রে দেখো ব্যাস বা যেটাকে আমরা বলি উন্মেষ, সেটা বড় হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। প্রথমত উজ্জ্বলতা বৃদ্ধি হতে পারে, সাধারণত দূরবর্তী যে সমস্ত নক্ষত্রগুলো রয়েছে সেই নক্ষত্র থেকে আসা ক্ষীণ আলোটা তো খুব বেশি পরিমাণে আসে না, সেটা অল্প পরিমাণে দেখতেছি আমরা, ক্ষীণ পরিমাণে দেখছি, সেই ক্ষীণ আলো বেশি পরিমাণে সংগ্রহ করা যায়। তার মানে উজ্জ্বলতা বৃদ্ধি করলে কী করতে পারি, যে দূরবর্তী নক্ষত্র থেকে আসা ক্ষীণ আলো বেশি পরিমাণে সংগ্রহ করা যেতে পারে, ফলে প্রতিবিম্ব উজ্জ্বল হতে পারে, এটা একটা হতে পারে। আর বিবর্তন ক্ষমতা যেটা আছে, অর্থাৎ লেন্সের ব্যাস বড় হলে যন্ত্রের বিবর্তন ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়, ফলে খুব কাছাকাছি অবস্থিত দুটি জ্যোতিষ্ককে আমরা কিন্তু আলাদাভাবে স্পষ্ট করে দেখতে পারবো বা স্পষ্ট করতে পারবো। এটা গেল একটা প্রশ্ন, হয়ে গেল কমপ্লিট। এরপরে 12 এ নাম্বার, পূর্ণ তরঙ্গ একমুখীকরণের প্রয়োজনীয় বর্তনী চিত্র আঁকো, ইনপুট আউটপুট এর তরঙ্গ চিত্র দেখাও। দেখো এই প্রশ্ন কিন্তু প্রিভিয়াস সেটে কিন্তু আমাদের করে দেওয়া হয়ে গেছে, প্রিভিয়াস সেটের কোশ্চেন রিপিটেশন, তো আগের সেটগুলো দেখো, সলিউশন দেওয়া আছে। দেখো বি নাম্বার, সি সংযোগের 3টি স্থির বিভিন্ন ভূমি প্রবাহের জন্য ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো আঁকো, এবং এই লেখচিত্রতে হতে ট্রানজিস্টরের প্রভাব বিবর্তনের মান কীভাবে পাওয়া যায়, এটাও প্রিভিয়াস সেটের কোশ্চেন, প্রিভিয়াস বলতে প্রিভিয়াস সেটে পেয়ে যাবে এটাও। এবার সি নাম্বার দেখো, একটি ট্রানজিস্টরের বিটা ইকুয়ালস টু 100 হলে আলফার মান কত, এটা নতুন কোশ্চেন, চলো নতুন কোশ্চেনটা সলভ করি। তাহলে 12 এ বি এগুলো কিন্তু আগের সেটে করে দিয়েছে, দেখে নিও। আজকে 12 সি করতেছে, বিটা ইকুয়ালস টু বলছে 100 হলে পারে আলফা ইকুয়ালস টু কত, তো একেবারে সিম্পল একটা ম্যাথামেটিক্স। তো আমরা এক্ষেত্রে কী করবো, দেখো আলফা ইকুয়ালস টু আমরা জানি যে বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, তো 100 ডিভাইডেড বাই 1 প্লাস 100, তো এটা যদি ক্যালকুলেশন করা যায় আমাদের কত দাঁড়াবে, দেখো 100/101 দাঁড়াবে, যেটা অ্যাপ্রক্সিমেটলি আমরা যদি করি ভ্যালু, তাহলে আমাদের কত আসবে 0.99, ক্লিয়ার, 0.99 কিন্তু আমাদের চলে এলো। এরপরে আসছি পরের প্রশ্নতে 12 অথবাতে, দেখো 12 অথবা এতে বলছে ট্রানজিস্টর বিবর্তন হিসাবে কীভাবে ব্যবহার করা যায়, বর্তনী চিত্র সব ব্যাখ্যা করে। দেখো তো এক্ষেত্রে আমি ব্যাখ্যাটা করছি, দেখো ছবিতে পেয়ে যাবে। ট্রানজিস্টরের ইনপুট বর্তনীতে কী বলছে, যে একটি ক্ষুদ্র সংকেত যদি আমরা প্রদান করি বা দেই, তাহলে আউটপুট বর্তনীতে কী হবে, একটা শক্তিশালী, ঠিক আছে, বা বিবর্তিত সংকেত কিন্তু আমরা পাবো। তাহলে ইনপুটে অল্প দিচ্ছে, কিন্তু এক্ষেত্রে আউটপুটে কী পাচ্ছে, এটা শক্তিশালী কিন্তু সংকেত আমরা পেতে পারি। তো এই যে এটা যেটা আছে, এটা ইনপুট সিগন্যালের প্রভাবে কিন্তু সাধারণত আউটপুট যে কারেন্টটা আছে সেটাকে কিন্তু সেই কারেন্টটা কিন্তু নিয়ন্ত্রণ করার একটা মাধ্যম বলতে পারি, মাধ্যমে কিন্তু ঘটে। তার মানে মেন দাঁড়াচ্ছে কি, এটা ক্ষেত্রে কী হচ্ছে, ইনপুট সিগন্যাল যেটা আছে সেই ইনপুট সিগন্যালের প্রভাবে কী হচ্ছে, আউটপুট যে কারেন্ট আছে সেই আউটপুট কারেন্টটাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে কিন্তু এই যে দেখো চেঞ্জটা যে হচ্ছে, ছোটো জিনিস পাঠাচ্ছি বড় জিনিস হচ্ছে, এটা এই ক্ষেত্রে হচ্ছে। বি নাম্বারে, ফটো ডায়োড বিপরীত বায়াসে ব্যবহার করা হয় কেন, ফটো ডায়োড বর্তনীর চিত্র ও বৈশিষ্ট্য লেখো আঁকো। দেখো এই ক্ষেত্রে ফটো ডায়োড বিপরীত বায়াসে থাকলে এর মধ্যে দিয়ে অত্যন্ত ক্ষুদ্র অন্ধকার প্রবাহ, যেটা হচ্ছে ডার্ক কারেন্ট বলি, সেটা চলে। তার মানে কি, ফটো ডায়োড বিপরীত বায়াসে যদি বিপরীত বায়াসে থাকলে পারে কী হচ্ছে, এর মধ্যে দিয়ে অত্যন্ত ক্ষুদ্র অন্ধকার প্রবাহ চলে, ঠিক আছে, মানে যেটা আমরা ডার্ক কারেন্ট বলি। তো যখন লেন্সের উপর কী হচ্ছে, যে আলো পড়ছে, তখন কী হচ্ছে, এই ক্ষেত্রে একটা হতে পারে সংখ্যালঘু, একটা সংখ্যাগুরু হতে পারে। তো সাধারণত সংখ্যালঘু যে বাহকগুলো আছে তাদের সংখ্যাটা কী হচ্ছে, অতি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এবার গল্পটা হচ্ছে তড়িৎ প্রবাহের, যে এখানে তড়িৎ প্রবাহের কিন্তু আলটিমেটলি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এবার সম্মুখ বায়াসে কী হচ্ছে, মূল প্রবাহ এত বেশি থাকে যে আলোর যে প্রভাব, মানে মূল প্রবাহ যদি বলি, যে সম্মুখ বায়াসে মূল প্রবাহ এত পরিমাণ বেশি হবে যে কারণে আলোর প্রভাব যেটা আছে সেটা কিন্তু আমরা ঠিক সহজে কিন্তু বুঝতে পারবো না, মানে এটা বোঝা কিন্তু খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো এই গেল বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই সেট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো লেখচিত্র যেগুলো বললাম অবশ্যই প্রিভিয়াস দেখো, আমার আগেকার সেটগুলো তো করে দেওয়া আছে, রিপিট কোশ্চেন অনেক আছে এখানে এই সেটে। প্রথম
4-5টা সেটের প্রশ্নগুলো দেখবে পরের সেটের আবার দেখবে রিপিটেশন হতে থাকবে। প্রথম 2-3টে কোশ্চেন সেটটাই হয়, তারপরে রিপিটেশন হতে থাকে। আর বইতেও কিন্তু এই ছবিগুলো পাবে, অবশ্যই লেখচিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর শুধুমাত্র লেখচিত্র না, নিউমেরিক্যাল সলভ করো, তারপরে কি বলে পাশাপাশি থিওরিগুলো পড়ো, সংজ্ঞাগুলো পড়ো, আর রেগুলার বেসিসে পড়ো। হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর খুব ভালো থেকো।